ক্লাস 11 এর কস্ট্যাক্স সাবজেক্ট নিয়ে, ঠিক আছে, অর্থাৎ কস্ট্যাক্স সাবজেক্টের এমসিকিউ গুলো নিয়ে বিগত বছরগুলিতে অর্থাৎ 2014 থেকে 2019 সাল পর্যন্ত কস্ট্যাক্স সাবজেক্টে যে সমস্ত এমসিকিউ গুলো এসেছে সেই এমসিকিউ গুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কি লিখেছি, হুইচ অফ দা ফলোইং ইজ নট কনসিডার্ড অ্যাজ দা অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন দিয়েছিল, বলেছিল এই অপশনগুলোর মধ্যে কোনটা কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য নয়। আমি অপশনগুলো পড়ছি। প্রথমে বলেছিল অ্যাসার্টেনমেন্ট অফ কস্ট, অ্যাসার্টেনমেন্ট অফ কস্ট এটা কস্ট অ্যাকাউন্টিং এর একটা অবজেক্টিভস এর মধ্যেই পড়ে। তারপর ছিল কস্ট কন্ট্রোল, এটাও কস্ট অ্যাকাউন্টিং এর একটা অবজেক্টিভ। আর একটা ছিল ডিটারমিনেশন অফ ম্যানেজারিয়াল এভালুয়েশন, আর একটা ছিল ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস, এটাও কস্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ। 3 নম্বর পয়েন্ট যেটা ছিল ওটা কস্ট অ্যাকাউন্টিং অবজেক্টিভ নয়। কি ছিল পয়েন্টটা? ছিল ডিটারমিনেশন অফ ম্যানেজারিয়াল রেমুনারেশন, ঠিক আছে। যদি আমরা বাংলায় বলি, বলছে পরিব্যয় হিসাব নিকাশ করণের কোনটি উদ্দেশ্য নয়। প্রথম পয়েন্ট ছিল ব্যয় নির্ধারণ, এটা অবশ্যই উদ্দেশ্যের মধ্যে পড়ে। আর একটা ছিল পরিব্যয় নিয়ন্ত্রণ, এটাও উদ্দেশ্য। একটা ছিল বিক্রয় মূল্য নির্ধারণ, এটাও উদ্দেশ্য। উদ্দেশ্য নয় কোনটি? ম্যানেজারের পারিশ্রমিক নির্ধারণ, ম্যানেজারের যে রেমুনারেশনটা ডিটারমাইন করবে, এটা কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভের মধ্যে পড়ে না। 2 নম্বর কোশ্চেন চলে আসে, বলছে এগ্রিগেট, এগ্রিগেট মানে তোমরা টোটাল বলতে পারো, টোটাল অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট আদার কস্ট ইজ কল্ড প্রাইম কস্ট। দেখো আমি কস্ট শীট করার সময় তোমাদের বলেছিলাম এলিমেন্টের দিক থেকে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করি, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার আর একটা মানে এক্সপেন্সেস। প্রতিটা পার্টের দুটো করে ডাইরেক্ট থাকে, মানে ম্যাটেরিয়ালের ডাইরেক্ট ইনডাইরেক্ট থাকে, লেবারের ডাইরেক্ট ইনডাইরেক্ট থাকে আর এক্সপেন্সের ডাইরেক্ট ইনডাইরেক্ট থাকে। 3টে ডাইরেক্ট যোগ করলে হয় প্রাইম কস্ট। 3টে ডাইরেক্ট কি কি? ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর এক্সপেন্সের ডাইরেক্ট, ঠিক আছে। এখানে লিখেছি ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর আদার কস্ট মানে এক্সপেন্সের ডাইরেক্ট। 3টে ডাইরেক্ট যোগ করলে কি হয়? প্রাইম কস্ট। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট কি বলেছে, হুইচ অফ দা ফলোইং ইজ দা কস্ট ইউনিট অফ সুগার ইন্ডাস্ট্রি। সুগার ইন্ডাস্ট্রিতে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়? টন। সুগার ইন্ডাস্ট্রিতে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়? টন। 4 নম্বর বলেছে কি, হুইচ অফ দা ফলোইং কস্ট ইজ ডাইরেক্ট লেবার কস্ট। কোনটা, এখানে অনেকগুলো খরচের নাম বলেছে, যে কোনটা ডাইরেক্ট লেবার কস্ট। দেখো আমি অপশনগুলো বলছি কি কি বলেছিল। স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্টের স্যালারি কি ডাইরেক্ট লেবার কস্ট? না স্যার, কোনোদিন হতে পারে না। স্যালারি অফ সেলসম্যান, সেলসম্যানের স্যালারি এটাও ডাইরেক্ট লেবার কস্টের মধ্যে পড়ে না। ম্যানেজারের স্যালারি এটাও পড়ে না, কিন্তু ওয়েজেস অফ মেশিন অপারেটর, যে মেশিন চালায় তার ওয়েজেসটা অবশ্যই ডাইরেক্ট লেবার কস্টের মধ্যে পড়ে। তাই লিখেছে। 5 নম্বর কি বলেছে, কস্ট অফ প্রোডাকশন। আমরা কস্ট শিট করেছি। কস্ট অফ প্রোডাকশন বের করার ফর্মুলা কি ছিল মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্টের সাথে যদি আমরা অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করে দিই তাহলে বেরিয়ে যাবে কস্ট অফ প্রোডাকশন। তাই লিখেছি কস্ট অফ প্রোডাকশন ইকুয়াল টু, এই যে ড্যাশ দিয়ে বলি, ড্যাশটা কি হবে লিখেছি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সঙ্গে যদি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস যোগ করে দাও তাহলে বেরিয়ে যাবে কস্ট অফ প্রোডাকশন। 6 নম্বর কি বলেছে, প্রফিট অন সেল 16 টু 30। এই 16 টু 30 আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। 6 নম্বরটা ধরো কস্ট বাঁ দিকে লিখলাম, সেল ডান দিকে লিখলাম, ঠিক আছে। তো বলছে সেলের উপর প্রফিট কত পার্সেন্ট? 16 টু 30। এই 16 টু 30 কে আমরা শর্টে 1/6 বলতে পারি। তাহলে প্রফিট সেলের উপর কত হচ্ছে? 1/6। আমরা সবাই জানি সেলের উপর প্রফিট কত? 1/6। সেলের উপর 1/6 হলে কস্টের উপর কত হয়? ঠিক আছে, কস্টের উপর কত হয়? দেখো তোমাকে শিখিয়ে দিচ্ছি, ভুলবে না। এই ডান দিক থেকে যখন বাঁ দিকে আসে তখন কমে, ঠিক আছে। দেখো কি হবে, এর উপরে কত আছে? 1, তাহলে এখানে 1 লিখো। নিচে কি হবে? এই দুটোর বিয়োগ, ঠিক আছে। তো যখন ডান দিক থেকে বাঁ দিকে যাব এখানে বিয়োগ, আর যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব নিচে, তাহলে 1/5। সেলের উপর 1/6 হলে কস্টের উপর 1/5। এটাকে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে? 20%। এটাই হবে, বলে দিচ্ছি। নেক্সট হল the person responsible for storing and issue of material is called storekeeper, ঠিক আছে। যে সমস্ত পার্সন মানে ম্যাটেরিয়াল যেখানে স্টোর হবে, ম্যাটেরিয়াল যেখানে ইস্যু হবে, তার জন্য রেসপন্সিবল থাকে যে সমস্ত পার্সন, তাকে কি বলে? স্টোর কিপার। দেখো এখানে বলে দিয়েছিল, বলছে কাঁচামালের মজুদ ও বিলি করার দায়িত্ব কি বলা হয়? মজুদ রক্ষক বা স্টোর কিপার। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সার্ভিস কস্ট সেন্টার, ঠিক আছে। সার্ভিস কস্ট সেন্টার কোনটা? এর মধ্যে অনেকগুলো অপশন ছিল, কোনটা সার্ভিস কস্ট সেন্টারের মধ্যে পড়ে? ক্যান্টিন হচ্ছে একটা সার্ভিস কস্ট সেন্টার, ঠিক আছে। তাহলে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্লিকেবল ফর বিন কার্ড, ঠিক আছে।
এর মধ্যে কোনটা বিনকারের জন্য অ্যাপ্লিকেবল? দেখো ওখানে অনেকগুলো অপশন তো ছিল, ওখানে তো অনেক অপশনই ছিল, তার মধ্যে কারেক্ট অপশন হবে ইট কন্টেন্ট কোয়ান্টিটেটিভ রেকর্ড অনলি। ঠিক আছে, দেখো প্রথমে ছিল ইট কন্টেন্ট ভ্যালু অনলি, বিন কার্ডে ভ্যালু রেকর্ড করা হয় না, তাই ইট কন্টেন্ট বোথ কোয়ান্টিটি এন্ড ভ্যালু, বলছে কোয়ান্টিটি রেকর্ড করা হয় ভ্যালু রেকর্ড করে না, এটাও ঠিক না। তা বলছে ইট কন্টেন্ট কোয়ান্টিটেটিভ রেকর্ড অনলি, কোয়ান্টিটেটিভ রেকর্ড মানে কি এটি কেবলমাত্র পরিমাণগত বিষয়, এটা হবে কারেক্ট অ্যান্সার। বিন কার্ডটা কি অনলি কোয়ান্টিটেটিভ রেকর্ড মেইনটেইন করা হয়। নেক্সট এই আমরা পরে করব, আমার জায়গার দরকার তো আমি আগে 11টা করে নিই, তারপর 12টা করে নিই, তারপর 10টা করে দিচ্ছি। বলছি the level of stock beyond which stock of material should not be allowed to rise is called maximum stock level। স্যার মানে বলে দিচ্ছি, দেখো মানেটা বলে দিচ্ছি। বলছে যে মজুদ স্তরের বেশি পরিমাণ কাঁচামাল, ঠিক আছে, যে মানে একটা তো লেভেল আছে, স্টকটা তুমি একটা লেভেলের মধ্যে স্টকটা রাখবে, তার বেশি পরিমাণ ম্যাটেরিয়াল কখনোই তুমি রাখতে পারবে না, কি বলে ম্যাক্সিমাম স্টক লেভেল। ঠিক আছে, এখানে তাই বলেছে, বলছে the level of stock beyond which stock of material should not be allowed to rise is called maximum stock level। পড়ে নেবে, এখানে বাংলায় বলেছে তোমার যে মজুদ স্তরের বেশি পরিমাণ কাঁচামাল, ঠিক আছে, মজুদ করা সমীচীন নয়, সেটা কি ম্যাক্সিমাম স্টক লেভেল, সর্বোচ্চ মজুদ স্তর। এবার দেখো পরেরটা কি বলেছে, ম্যাক্সিমাম স্টক লেভেল আর মিনিমাম স্টক লেভেল অফ র ম্যাটেরিয়াল, ম্যাক্সিমাম দিয়েছে মিনিমাম দিয়ে দিয়েছে, বলছে বলে এভারেজ স্টক লেভেল কি করে করতে হবে। আরে তোমরা তো জেনে রাখতে হবে এভারেজ স্টক লেভেল রেকর্ড ফর্মুলাটা কি, আর তোমরা সবাই জানো আশা করি। এভারেজ স্টক লেভেল রেকর্ড ফর্মুলা হচ্ছে, লেখো এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই। তো ম্যাক্সিমাম স্টক লেভেল কত ছিল 6750, মিনিমাম স্টক লেভেল কত ছিল 3750 ডিভাইড বাই 2। তো করে দাও 6750 প্লাস 3750 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 5250। এটা হবে এভারেজ স্টক লেভেলের অ্যানসার। ঠিক আছে, তো অপশন দেখো এটা ছিল কিনা। আচ্ছা এখানে কোশ্চেনটা ভুলটা ছিল 6570, 6570 আর কি ছিল 3750, এই এভারেজটা করতে হবে। 6570 আর 3750 করে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 5160, এটা 6570, এটা করে কত হবে 5160। ঠিক আছে, 5160 কেজি হলো, বেশ হয়ে গেল। শুধু 10টা বাকি আছে, এটা বলে দিই। তারপর আমরা এই পেজে, অর্থাৎ এটা তো কোন ইয়ার, এটা 2019, তারপরে এই ট্যাক্স গুলো করব। ঠিক আছে, তাহলে কতটা করলাম 10টা। দরটা কি বলেছিল, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি বলেছিল 6500, ইওকিউ বলে দিয়েছিল তোমার কত 6500, নাম্বার অফ অর্ডার বলে দিয়েছিল 8, বলছে অ্যানুয়াল ডিমান্ড কত হবে। দেখো ফর্মুলা বলছি, নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলাটা কি ইউ বাই ইওকিউ। ইওকিউ তো তোমার কত বলেছে 6500, নাম্বার অফ অর্ডার 8, তাহলে ইউ কত, ইউ হবে 6500 কে 8 দিয়ে গুণ করে দাও, তোমার অ্যানসার বেরিয়ে যাবে 6500 ইনটু 8, তাহলে 52000, ইউ হবে 52000। এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে ইউ বলতে অ্যানুয়াল ডিমান্ড বোঝানো হয়েছে। তো এই পেজে এটা কিন্তু 2019 চলছে না, 2019 এর কস্টটা হয়ে গেল, আমরা ট্যাক্সটা নিয়ে আলোচনা করব। দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া গভর্নড বাই হুইচ অফ দা ফলোইং অ্যাক্টস। বলছে ইনকাম, আমরা যে ভারতবর্ষে ইনকাম ট্যাক্স করি না, ঠিক
ঠিক আছে, সেই ইনকাম ট্যাক্স অ্যাক্টটার নাম কি, বা বলতে পারো আমাদের যে ভারতবর্ষে ইনকাম ট্যাক্স আছে সেটা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সে কোন অ্যাক্টে কথা বলা আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, অর্থাৎ আমরা যে ইনকাম ট্যাক্স করি সেই আইনটার নাম কি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। তাই বলেছে নিম্নলিখিত কোন আইনটি দ্বারা ভারতবর্ষের আয়কর ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? তাই বলছে ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ গভর্নড বাই হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট? কোন অ্যাক্টের দ্বারা আমাদের ইন্ডিয়ান ইনকাম ট্যাক্সটা মানে গভর্ন হয়? ঠিক আছে, বলবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড অ্যাজ ইনডাইরেক্ট ট্যাক্স? এখানে অনেকগুলো ট্যাক্সের নাম বলেছে, ঠিক আছে, বলছে বললো কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স। দেখো প্রথমে বলেছে ওয়েল ট্যাক্স, আরে এটা ইনডাইরেক্ট ট্যাক্স নয়, যদিও এখন আমাদের ওয়েল ট্যাক্সটা উঠে গেছে। আগে ওয়েল ট্যাক্স ছিল হচ্ছে তোমার ডাইরেক্ট ট্যাক্স, বেশ কিছু ডাইরেক্ট ট্যাক্স ছিল, তার মধ্যে একটা ডাইরেক্ট ট্যাক্সের নাম ওয়েল ট্যাক্স, ঠিক আছে, যদিও এখন ওটা অ্যাবলিশ হয়ে গেছে, উঠে গেছে। প্রফেশনাল ট্যাক্স এটাও ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। ইনকাম ট্যাক্স এটা ডাইরেক্ট ট্যাক্স, কোনো সন্দেহই নেই। এখন ধরো তোমাকে যদি কেউ কোশ্চেন করে একটা ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল দাও, ইনকাম ট্যাক্স, ঠিক আছে, বেসিক্যালি এখন ডাইরেক্ট ট্যাক্স বলতে ইনডাইরেক্ট ইনকাম ট্যাক্সকে বোঝানো হয়, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা করেছে বলো এই চারটে অপশন দিলাম কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স? এক্সাইজ ডিউটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, তোমার পরীক্ষায় কিন্তু এই অপশনটাও আসতে পারে। জিএসটি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, এটা তো ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না? নেক্সট কি বলেছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন ইজ রিগার্ডেড। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন আমাদের পার্সন পড়েছি, কি কি পড়ছি পার্সনের মধ্যে বলো না? ইন্ডিভিজুয়াল পড়েছি, এইচইউএফ পড়েছি, কোম্পানি পড়েছি, পার্টনারশিপ ফার্ম পড়েছি, তারপর হচ্ছে তোমার কি বলবো এওপি পড়েছি, বিওআই পড়েছি, তারপর লোকাল অথরিটি পড়েছি। তো এতগুলো তো পড়েছি, তো বলো এর মধ্যে কোনটা পড়ছে? হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন লোকাল অথরিটি। তারপর কি বলেছে 16 নম্বর বলেছে আ বিজনেস ইজ ফর্ম অন 1/10/21। তুমি একটা বিজনেস শুরু করেছো 1/10/21, কবে শুরু করেছো? তাহলে 1/10/21 বিজনেসটা শুরু করেছো। বলছে সেই বিজনেসের প্রিভিয়াস ইয়ার কত, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা টাইমলাইন, তুমি বিজনেস শুরু করেছো কবে, আর আমরা ট্যাক্সের পিরিয়ড কেমন হয় জানো তো? এপ্রিল থেকে শুরু হয়ে মার্চ, ঠিক আছে। তুমি বিজনেসটা শুরু করেছো 1/10/21, সাপোজ ধরো এরকম মাঝামাঝি সময় হচ্ছে 1/10/21, তাহলে শুরু হয়েছিল কবে থেকে? মানে পার্টিকুলার সেই বছরটা বলছি 1/4/21 থেকে 31/3/22, ঠিক আছে। তুমি বিজনেস শুরু করেছো এই তারিখে, বলছে তোমার প্রিভিয়াস ইয়ার কত হবে? এইটা হবে তোমার প্রিভিয়াস ইয়ার কত হবে? 1/10/21 থেকে 31/3/22, এটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার, দেখো, ঠিক আছে। তো বুঝতে পারছো তো? বুঝতে পেরেছি। বিজনেস তুমি শুরু করেছো এই তারিখে, তাহলে প্রিভিয়াস ইয়ার কবে হবে? তুমি যেদিন বিজনেস শুরু করেছো সেই দিন থেকে স্টার্ট, তার আগে তো হবে না, তাহলে এই দিন থেকে পরবর্তী মার্চ মাস, ঠিক আছে। তো বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাসার্টেড অন দ্য বেসিস অফ, মানে কোন একজন ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যে আমরা বের করি কিসের উপর? দেখি নাম্বার অফ ডে স্টে, কতদিন স্টে করেছিল, কোথায়? ইন ইন্ডিয়া, ভারতে স্টে করেছিল ইন দ্য প্রিভিয়াস ইয়ার। স্যার আমাদের আচ্ছা তোমাদের যে পরীক্ষায় কোশ্চেন দেয় প্রিভিয়াস ইয়ার কি? আমাদের প্রিভিয়াস ইয়ার কি বলো? আরে বলো আমাদের প্রিভিয়াস ইয়ার কি? 21/22, আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 21/22। তার মানে আমাদের ভারতবর্ষে 21/22, ঠিক আছে, নাম্বার অফ ডে স্টে, অর্থাৎ পূর্ববর্তী বছরে কোন ইন্ডিভিজুয়াল কতদিন ভারতে ছিল তার উপর ডিপেন্ড করে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে। নেক্সট একটা অঙ্ক দিয়েছি, খুব ভালো অঙ্ক দিয়েছি, এই বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। দেখো কি বলেছে কোশ্চেনটা পড়ো। বলছে মিস্টার দত্ত স্টে ইন ইন্ডিয়া, মিস্টার দত্ত স্টে ইন ইন্ডিয়া ফর 72 ডেজ ইন দ্য প্রিভিয়াস ইয়ার 21/22, ঠিক আছে। দেখো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক আমরা করেছি, অনেক করেছি, করতে গেলে দুটো কন্ডিশন তোমাকে মানতে হয়, একটা বেসিক কন্ডিশন আর একটা হয় অ্যাডিশনাল কন্ডিশন, ঠিক আছে। তো বেসিক কন্ডিশনের 1 নম্বর কন্ডিশন কি ছিল স্যার? প্রথম কন্ডিশন ছিল দেখো মোর দ্যান 182 ডেজ থাকতে হবে, ঠিক আছে। 2 নম্বর কন্ডিশন কি ছিল? যদি 182 দিন না থাকে কোনো সমস্যা নেই, মোর দ্যান 60 ডেজ থাকতে হবে এন্ড 365 ডেজ, ঠিক আছে, ইন লাস্ট 4 ইয়ার্স। স্যার ইন লাস্ট 4 ইয়ার্স মানে দেখো আমি বলে দিচ্ছি, ইন লাস্ট 4 ইয়ার্স মানে আমাদের প্রিভিয়াস ইয়ারে, এখানে বলেছে বেসিক কন্ডিশনের প্রথম কন্ডিশনটা বলেছে প্রিভিয়াস ইয়ার 21/22 ইন্ডিভিজুয়ালকে 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে,
ঠিক আছে, 182 দিন বা তার বেশি থাকতে হবে, 182 দিন বা তার বেশি থাকতে হবে। 2 নম্বর কন্ডিশন কি বলেছে, যদি 182 দিন থাকতে না পারে কোনো সমস্যা নেই, 60 দিন থাকো, আরে 60 দিন থাকো, এবং লাস্ট 4 বছর আমাদের প্রিভিয়াস ইয়ার 21 22 বাদ দিয়ে 4 বছর মানে 20 21 19 20 18 19 আর হচ্ছে 17 বছর, এই 4 বছরে মোট 300 বছরই থাকতে হবে। দেখো না কি বলেছে, যদি এই দুটোর মধ্যে একটা কন্ডিশন ফুলফিল করো তাহলে তোমাকে আমি রেসিডেন্ট বলবো, ঠিক আছে। বলে মিস্টার দত্ত স্টে ইন দ্য 72 ডেজ ইন দ্য প্রিভিয়াস ইয়ার 21 22 কতদিন ছিল, 72 ডেজ ছিল, মানে এই কন্ডিশনটা ফুলফিল করেনি। এই কন্ডিশন দেখ, এই কন্ডিশন যদি আসি 21 22 কতদিন ছিল, 60 দিনের বেশি থাকতে হবে। হ্যাঁ স্যার 60 দিনের বেশি আছে, এটা ফুলফিল করতে হবে। দেখতে হবে লাস্ট 4 বছর 365 দিন আছে কিনা, এন্ড অলসো 380 ডেজ 365 বেশি আছে in the preceding 4 previous year, ঠিক আছে। তার মানে ও 2 নম্বর কন্ডিশন ফুলফিল করে, তাহলে ওকে কি বলবো, রেসিডেন্ট। এইবার সে অর্ডিনারি রেসিডেন্ট নাকি নন অর্ডিনারি রেসিডেন্ট কিসের উপর ডিপেন্ড করবে, অ্যাডিশনাল কন্ডিশন। আমাদের অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, কি 7 বছরে টোটাল 730 দিন থাকতে হবে, আর 10 বছরের মধ্যে যে কোনো দুটো প্রিভিয়াস ইয়ার ফুলফিল থাকতে হবে। কি বলছে, এই দুটো কন্ডিশনই ওকে ফুলফিল করতে হবে। দেখো হি স্টেইড ইন দি ফর 620 ডেজ in the 7 preceding years, লাস্ট 7 বছরে ওকে 730 থাকতে 620 দিন ঠিক আছে, তাই না? এটা তো ফুলফিল করেনি। আর পরেরটা দেখার কোনো প্রশ্নই হবে না, স্যার কেন পরেরটা দেখবেন না? আরে কেন দেখবো পরেরটা, আরে আমাদের অ্যাডিশনাল কন্ডিশন দুটোই মিলতে হবে, দুটোই ফুলফিল করতে হবে। ও তো একটা ফুলফিল, দেখো না প্রথম পয়েন্টটা দেখলাম, প্রথম পয়েন্টটাই ফুলফিল করে, আর লাস্টের পয়েন্ট দেখার দরকার। আমাদের ইনকাম ট্যাক্স একটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, সে অর্ডিনারি রেসিডেন্ট হবে কি হবে না ডিপেন্ড করবে অ্যাডিশনাল কন্ডিশনের উপর। অ্যাডিশনাল কন্ডিশন আমাদের দুটো আছে, দুটোই ফুলফিল করতে হবে, তাহলেই সে হবে অর্ডিনারি রেসিডেন্ট। তো প্রথমটাই তো দেখলাম ফুলফিল করে, তবে দরকার কি, দেখার দরকার আছে না। তাহলে অ্যানসারটা কি হবে, রেসিডেন্ট এন্ড অর্ডিনারি। দেখো এখানে লিখছি রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে। ঢুকে না এত 18 অবধি হলো, এখনো এই পেজের আরো 6টা কোশ্চেন আছে, ঠিক আছে। খুব ইজি কোশ্চেন হচ্ছে, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে এই সমস্ত জিনিস সব পেয়ে যাবে। আচ্ছা 19 নম্বর কি বলেছে, ইফ অ্যান ইন্ডিয়ান অরিজিন মানে তো ভারতীয় বংশোদ্ভূত, ঠিক আছে, ইন্ডিয়ান অরিজিন ভিজিটস ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ান অরিজিন ইন্ডিয়াতে ভিজিট করতে আসবে, ঠিক আছে, দেন হি শুড স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে, ফর বিং রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। আমরা দেখো আমি তোমাদের অনেকবার বলেছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অন্তর্গত অনেকবার বলেছিলাম যে বেসিক কন্ডিশনে কি বলেছে, বেসিক কন্ডিশনে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারে ইন্ডিভিজুয়ালকে বা এসএসসি কে 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে, যদি না থাকে কোনো সমস্যা নেই। সেকেন্ড কন্ডিশন ছিল কি ছিল, সেকেন্ড বেসিক কন্ডিশন ছিল প্রিভিয়াস ইয়ারে 60 দিন বা তার বেশি দিন থাকতে হবে, এবং লাস্ট 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে মোট 300 বছর থাকতে হবে, তাহলে তাকে রেসিডেন্ট বলা হবে। কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন যদি বলা হয় এরকম, মানে কি বলবো, ইন্ডিয়ান অরিজিন বেস্ট ইন্ডিয়ান অরিজিন, কোন ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রে ওই সেকেন্ড বেসিক কন্ডিশন অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে বেসিক কন্ডিশন তো দুটো বলছি, তার মধ্যে সেকেন্ড বেসিক কন্ডিশন কোথায় অ্যাপ্লিকেবল নয়, যদি কোনো ইন্ডিয়ান অরিজিন ইন্ডিয়াতে ভিজিট করতে হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড বেসিক কন্ডিশন অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হবে, ইভেন ইন্ডিয়ান অরিজিন ভিজিট ইন্ডিয়া দেন হি শুড স্টে ইন ইন্ডিয়া, মানে তাকে ভারতে রেসিডেন্ট হতে গেলে মিনিমাম তাকে 100 থাকতে হবে, ঠিক আছে। তার মানে স্যার বেসিক কন্ডিশন যে সেকেন্ড বলেছিলেন 60 দিন, এখানে এটা অ্যাপ্লিকেবল হবে না, এখানে অ্যাপ্লিকেবল হবে, এটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে, ঠিক আছে। নেক্সট, ইফ আ পারসন স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 বাট ডাজ নট স্যাটিসফাই, মানে বেসিক কন্ডিশন স্যাটিসফাই করেছে কিন্তু অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে পারেনি, তাহলে তাকে কি বলবো, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট, আগেই বলছি। নেক্সট 21 বলি মিস্টার পাল, দেখো এত পড়ছিলাম কি লেখা আছে, আচ্ছা একবার রিডিং করে নিচ্ছি কি বলছে। মিস্টার পাল an employee of XYZ Limited received 1200 per month as medical allowance. His actual medical expenses during the previous year was rupees 10,000. What is the taxable amount of medical allowance? আমরা স্যালারি করেছিলাম, স্যালারি করতে গিয়ে আমরা অনেক অ্যালাউন্স পেয়েছিলাম, কিছু ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, কিছু পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, আর কিছু এক্সেন্টেড অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স কেমন অ্যালাউন্স, এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স।
তো যত টাকা দিয়েছে 1200 টাকা পার মান্থ 1200 বার করে দেবো। এই যে এখানে মেডিকেল এক্সপেন্সের 10,000 টাকা ফাও দিয়েছে কাজের জিনিসটা। তারা বলেছে মিস্টার মুখার্জি আর গভর্নমেন্ট এমপ্লয়ি রিসিভ 2000 পার মান্থ। একজন গভর্নমেন্ট এমপ্লয়ি 2000 টাকা করে পাচ্ছে। স্যার কেন পাচ্ছে? ফ্রম হিজ এমপ্লয়, এমপ্লয় থেকে পাচ্ছে। বুঝলাম, কেন পাচ্ছে? ট্রান্সপোর্ট অ্যালাউন্স। আমাদের রুল কি আছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স? কোনো এমপ্লয়ের কাছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স বলতে কিছু পায়, যত টাকা পাবে পুরোটাই ট্যাক্স, যা পাবে পুরোটাই ট্যাক্স, কোনো ডিডাকশন বা এক্সেপশন নেই। 2000 টাকা করে পাচ্ছে, 12 দিয়ে গুণ করে দেবো, 24,000 টাকা তোমার ট্যাক্স হবে, ঠিক আছে, কোনো এক্সেপশন নেই। 23 কি বলছে? ডিডাকশন ফর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। আমরা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পড়েছিলাম না, কি বলেছিলাম? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে ম্যাক্সিমাম দুজন চাইল্ডের জন্য ছাড় পাওয়া যায়, আর প্রতি মাসে 100 টাকা করে, হোস্টেল 300 টাকা করে পার মান্থ। এখানে তাই বলেছে ডিডাকশন ফর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ইজ অ্যালাউড ফর ম্যাক্সিমাম 2 চাইল্ড, তাই লেখা আছে। নেক্সট, ইফ দ্য রেন্টেড রেসিডেন্সিয়াল হাউস ইজ সিচুয়েটেড ইন মুম্বাই, মানে রেসিডেন্ট মানে আমি যেই বাড়িতে ভাড়া থাকছি, ঠিক আছে, এটা কোন শহরে? যদি মুম্বাইতে থাকে, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট টু বি এক্সেপ্টেড ফ্রম দ্য হাউসের অ্যালাউন্স কত? দেখো আমি পড়েছিলাম তোমাদের হাউসের অ্যালাউন্স, ঠিক আছে। যদি বাড়িটা যদি মেট্রো সিটিতে অবস্থিত হয়, অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, তাহলে ম্যাক্সিমাম ডিডাকশন পাবে বা এক্সেপশন পাবে 50% অফ স্যালারি। তাই লিখেছি এখানে। স্যার যদি অন্য কোনো সিটি 40% অফ স্যালারি। তো দেখো আমি তোমাদের সামনে আজকে কি প্রেজেন্টেশনটা করব? 2019 এ যত এমসিকিউ এসছে সব এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে। এরকম করে একটা ইয়ার এক দিনে একটা করে ইয়ার সলভ করব, ঠিক আছে। দেখো 25 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে কস্ট অফ সেলস ইকুয়াল টু ড্যাশ প্লাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আমরা কস্ট শিট করেছি না, সেখানে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট শিখেছিলাম। তো টোটাল কস্ট কি করে বের করতাম? টোটাল কস্ট কি করে বের করতাম মনে করার চেষ্টা করো। মানে কার সাথে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করে টোটাল কস্ট হতো বা কস্ট অফ সেলস হতো। স্যার কস্ট অফ গুডস সোল্ড এখানে লিখে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করতাম তাহলে কস্ট অফ সেলস বের হতো। 26 নম্বর কি বলছে? ডিটারমিনেশন অফ কস্ট ইজ ডান মেইনলি, ঠিক আছে। কস্টটা ডিটারমিন করি মেইনলি কিসের জন্য? ঠিক আছে, দেখো আমি আবার বলেছি কি বলেছে? ডিটারমিনেশন অফ কস্ট ইজ ডান মেইনলি ফর, মানে পরিব্যয়টা নির্ধারণ করা হয় মূলত কিসের জন্য? কস্ট ডিটারমাইন করার জন্য, কস্ট কন্ট্রোল করার জন্য, নাকি সেলিং প্রাইস ডিটারমাইন করার জন্য? কোশ্চেনটা বলেছে, ঠিক আছে, কস্টটা আমরা ডিটারমাইন করি মেইনলি কিসের জন্য? কস্টটা কেন বের করি আমরা? কস্ট কেন বের করি? ঠিক আছে, এখানে বলেছে, আমি আবার বারবার করে বলছি, পরিব্যয় নির্ধারণটা কেন করা হয়? বেসিক্যালি কিসের জন্য করা হয়? ব্যয় নির্ধারণ করার জন্য, ঠিক আছে। ব্যয় কস্ট ডিটারমিনেশন ব্যয় নির্ধারণ করার জন্য, কস্ট কন্ট্রোল মানে ব্যয়টা নিয়ন্ত্রণ করার জন্য, আর ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস মানে সেলিং প্রাইস নির্ধারণ করার জন্য। অ্যানসার হবে তিনটেই রাইট অ্যানসার, ঠিক আছে, তিনটেই রাইট অ্যানসার। মানে কস্ট মানে পরিব্যয় কেন নির্ধারণ করা হয়, মানে পরিব্যয় বেসিক্যালি কিসের জন্য নির্ধারণ করা হয়? কস্ট ডিটারমাইন, কস্টটা নির্ধারণ করার জন্য, কস্টটা কন্ট্রোল করার জন্য, আর সেলিং প্রাইস ডিটারমাইন করার জন্য, ঠিক আছে, তিনটেই হবে অ্যানসার। নেক্সট বলছে হুইচ অর্গানাইজেশন মেইনলি মেইনটেইন দ্য কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। বেসিক্যালি কোন অর্গানাইজেশন কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম মেইনটেইন করে? প্রোডাকশন অর্গানাইজেশন, ঠিক আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান তোমার কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা মেইনটেইন করে, ঠিক আছে। তারপর বলেছে if profit on cost 25%, ঠিক আছে, আগেও বলেছি প্রফিট অন কস্ট, কস্টের উপর প্রফিট 25% হলে তাহলে সেলের উপর প্রফিট 20%। দেখি দিচ্ছি একবার, কস্ট বাঁ দিকে আর সেল ডান দিকে, ঠিক আছে। কস্টের উপর প্রফিট কত? 25%, মানে 25% করলে এটা 1/4 হয়, মানে 25 কে একসাথে ভাগ করলে 1/4। কস্টের উপর প্রফিট যদি 1/4, সেলের উপর কত হবে? উপরে 1 ছিল, এখানে একই বসবে, এই দুটো কি হবে? যোগ হবে, 1 আর 4 যোগ করলে কত হবে? 5 হবে। আমি বলেছিলাম যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব যোগ, আর ডান দিক থেকে যখন বাঁ দিকে আসবে তখন বিয়োগ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলো এগুলো না বলা কিছুই। তাহলে কস্টের উপর প্রফিট 1/4 হলো, সেলের উপর 1/5, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কত বেরোবে? 20%। এখানে তাই হচ্ছে 20%। 29 ইন আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি, আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিতে কি ধরনের কস্ট ইউনিট ইউজ করা হয়? টন ইউজ করা হয়। নেক্সট কস্ট অফ 200 ইউনিট, এটা একটা অঙ্ক দিয়েছে, এখানে নিচে করে দেখিয়ে দিচ্ছি। বলছি
200 ইউনিটের কস্ট বলেছে 400 টাকা, 400 ইউনিটের কস্ট বলে 600 টাকা, 600 ইউনিটের কস্ট বলে 800 টাকা। বলছে বলো এটা কি ধরনের খরচ? আমরা তো পড়েছি না কস্টের দিক থেকে আমরা এক্সপেন্সকে তিনভাবে ভাগ করি, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, একটা সেমি ভেরিয়েবল কস্ট। এখানে আমি লিখছি ইউনিট আর এখানে ধরো কস্ট। ঠিক আছে, এবার টোটাল খরচ। আচ্ছা এখানে লিখে দিই এক্সপেন্সেস, ইউনিট আর এক্সপেন্সেস। 200 ইউনিট যখন দাম তখন 400 টাকা, এটা রুপিস এটা ইউনিট। 200 ইউনিট যখন দাম তখন 400 টাকা, 400 ইউনিট যখন দাম তখন 600 টাকা। ঠিক আছে, 600 ইউনিট যখন দাম তখন 800 টাকা। এই বলেছে 200 ইউনিট যখন দাম তখন 400 টাকা, 400 ইউনিট দাম যখন দাম 600 টাকা, 600 ইউনিট যখন দাম তখন 800 টাকা। বলছে বলে এটা কি খরচ? যদি তিনটেরই খরচ যদি সমান হতো তাহলে বলতো ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট কাকে বলে? পার ইউনিট যদি সেম হয়, দেখো না পার ইউনিট তুমি বের করো, পার ইউনিট বের করো না, পার ইউনিট বের করো। 200 কে 400 2 টাকা, 400 কে 600 কত হয় করে দেখো, 400 কে 600 কত হয়? 1.5 টাকা। আর 800 কে 600 কত হয়? 1 টাকা 33 পয়সা। তাহলে কি বুঝতে পারলি? এটা ভালো করে বোঝো। এক্সপেন্সেস যদি সমান হয় তাহলে ফিক্সড কস্ট। ঠিক আছে, এবার ভেরিয়েবল কস্ট কাকে বলে? 400 কে 200 দিয়ে ভাগ করলাম 2 টাকা ইউনিট, 600 কে 400 দিয়ে ভাগ করলাম 1.5 টাকা ইউনিট, 800 কে 600 দিয়ে ভাগ করলাম 1 টাকা 33 পয়সা ইউনিট। তাহলে কি পার ইউনিট যদি সেম হয় তখন তাকে ভেরিয়েবল কস্ট বলে। তার মানে ফিক্সড হলো না, ভেরিয়েবল হলো না। তাহলে আর কি অনেক খরচ আছে? কস্ট তিন ভাগ করে, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, একটা সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে এটা সেমি ভেরিয়েবল কস্ট। এখন যদি তোমরা বুঝতে চাও যে স্যার এটা কি করে সেমি ভেরিয়েবল কস্ট হলো, সেটাও আমি বোঝাতে পারবো, সেটাও আমি বোঝাতে পারবো। ঠিক আছে, যদি এটা এমসিকিউ তো তোমাকে পরীক্ষায় করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। ঠিক আছে, একটা নিয়ম আছে। ঠিক আছে, সেটা কি? প্রথমে বের করতে হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। কি করে বের করতে হয় এটা? চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। এক্ষেত্রে যে কোনো দুটো ইউনিটকে ধরতে হবে। 200 ইউনিটের দাম 400 আর 400 ইউনিটের দাম 600। তাহলে এই দেখো আমি লিখছি 200 ইউনিটের দাম 400 টাকা আর 400 ইউনিটের দাম 600 টাকা। তাহলে ইউনিট এটা হচ্ছে ইউনিট আর এটা হচ্ছে রুপিস। ঠিক আছে, তাহলে রুপিসের কত চেঞ্জ হলো? 200 টাকা। আর ইউনিটের কত চেঞ্জ হলো? 200। তার মানে 200 ইউনিটের দাম 200, তাই তো? ইউনিটের চেঞ্জ 200 আর ইউনিটের চেঞ্জ 200 আর অ্যামাউন্টের চেঞ্জ 200, উপরে কস্টের চেঞ্জ 200 আর ইউনিটের চেঞ্জ 200, কাটাকাটি করলে কত হচ্ছে? 1। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হলো? 1 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 1 টাকা। তাহলে আমি বের করব টোটাল কস্ট অফ 200 ইউনিটস। ফর্মুলা কি? টোটাল কস্ট ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। 200 ইউনিট টোটাল কস্ট কত বলেছে? 400 টাকা বলে দিয়েছিল কোশ্চেনে। ফিক্সড কস্ট তোমার জানা নেই। ভেরিয়েবল কস্ট কত? 1 টাকা করে পার ইউনিট, 200 ইউনিট 1 টাকা করে হলে 200 টাকা। তাহলে এখানে ফিক্সড কস্ট কত হলো? 400 থেকে 200 বাদ দিলে 200 টাকা। ঠিক আছে, তোমাকে প্রমাণ করে দিচ্ছি। 400 ইউনিট টোটাল কস্ট বের করো। এখানে বের করো টোটাল কস্ট অফ 400 ইউনিট। ফর্মুলা কি? একই, TC ইকুয়াল টু FC প্লাস BC, তাই না? FC প্লাস BC। দেখো না 400 ইউনিট টোটাল কস্ট কত ছিল? 600 টাকা। ফিক্সড কস্ট জানি না, ভেরিয়েবল কস্ট কত করে? 1 টাকা করে। 400 ইনটু 1 কত হবে? 400 টাকা। তাহলে ফিক্সড কস্ট কত হবে? 200 টাকা। দেখলে 200 টাকাই বের হচ্ছে। তার মানে আমি বলতে পারি এটা কি ধরনের খরচ? এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, সেমি ভেরিয়েবল কস্ট কাকে বলে? যার মধ্যে কিছুটা ফিক্সড থাকবে, কিছুটা ভেরিয়েবল থাকবে, তাই না? এই দেখো, এই 400 টাকা টোটাল কস্ট, তার 200 টাকা ফিক্সড, 200 টাকা ভেরিয়েবল। তাহলে 600 টাকা টোটাল কস্ট, এর মধ্যে 200 টাকা ফিক্সড, 400 টাকা ভেরিয়েবল। তো এটাই বলছি। তো তোমাকে এক্সামে এগুলো কিছু করে দেখাতে হবে না, তোমাকে একটা শর্টকাট ট্রিক্স ফলো করতে হবে। যদি তিনটে যদি অ্যামাউন্ট সেম হয় তখন ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট কি করে বুঝবি? যদি পার ইউনিট সেম হয় তাহলে ভেরিয়েবল কস্ট। দুটোর মধ্যে একটা ম্যাচ করো না, এটা সেমি ভেরিয়েবল কস্ট। এগুলো বোঝা গেল ব্যাপারটা? এগুলো টুকে নাও, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। চলো বলছি হুইচ অফ দা ফলোইং ইজ দা প্রোডাকশন কস্ট সেন্টার। এখানে অনেকগুলো অপশন দিয়েছে, কোনটা প্রোডাকশন কস্ট সেন্টার?
দেখো স্টোর এটা কিন্তু প্রোডাকশন কস্ট সেন্টারের মধ্যে পড়ে না। মেইনটেনেন্স ডিপার্টমেন্ট এটাও প্রোডাকশন কস্ট সেন্টারের মধ্যে পড়ে না। তারপর ক্যান্টিন এটাও প্রোডাকশন কস্ট সেন্টারের মধ্যে পড়ে না। একটাও কিন্তু প্রোডাকশন কস্ট সেন্টারের মধ্যে পড়ে না। আর তিনটেই তো সার্ভিস, তিনটেই হচ্ছে সার্ভিস, ঠিক আছে, তিনটেই সার্ভিস কস্ট সেন্টার বলতে পারো। তাহলে তোমার যে বলতে অপশন ছিল এটা 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 তিনটে, একটা ছিল না আরেকটা ছিল নান অফ দিস। তাহলে অ্যানসার হতো কি নান অফ দিস, নান অফ দিস, ঠিক আছে। নেক্সট ম্যাক্সিমাম স্টক লেভেল আর এভারেজ স্টক লেভেল তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে মিনিমাম স্টক লেভেল বের করতে বলেছে। আমরা সবাই জানি এভারেজ স্টক লেভেল বের করার ফর্মুলা কি, এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু maximum stock level plus minimum stock level divided by 2। তো এভারেজ স্টক লেভেল কত বলেছে কোশ্চেন, এভারেজ স্টক লেভেল তো বলে দিয়েছিল 12500, ম্যাক্সিমাম স্টক লেভেল তোমার কত 15000, মিনিমাম স্টক লেভেল আমার জানা নেই, এটাই তো বের করতে বলেছে, মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে 25000 মাইনাস 15000 ইকুয়াল টু মিনিমাম স্টক লেভেল কত হচ্ছে 10000, 10000 হচ্ছে মিনিমাম স্টক। তাহলে বোঝা গেল 32 অবধি বলে দিলাম, ঠিক আছে, এগুলো টুকে নাও, তারপর আমি এরপরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট কোশ্চেন হলো 33 নম্বর অঙ্কটা, মানে কোশ্চেনটা কি বলেছে, হোয়াট শুড বি দা ইন্ডিকেশন গিভেন বাই ম্যাটেরিয়াল টার্নওভার রেট, ঠিক আছে, ম্যাটেরিয়াল মানে কাঁচামাল, ঠিক আছে, টার্নওভার মানে আবর্তন আর রেট মানে হার, কাঁচামাল আবর্তনের হার কি নির্দেশ করে, ঠিক আছে। দেখো কাঁচামাল আবর্তনের হার কি কি নির্দেশ করে, ম্যাটেরিয়াল টার্নওভার রেট একটা নির্দেশ করে এফিসিয়েন্সি অফ পারচেসিং ম্যাটেরিয়াল, একটা নির্দেশ করে এফিসিয়েন্সি অফ স্টোরিং ম্যাটেরিয়াল, আর একটা নির্দেশ করে এফিসিয়েন্সি অফ ইউজিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো তার মানে কাঁচামাল আবর্তনের হার কি কি নির্দেশ করে, কাঁচামাল ক্রয়ের দক্ষতা নির্দেশ করে, কাঁচামাল মূল্যের দক্ষতা নির্দেশ করে, কাঁচামাল ব্যবহারের দক্ষতা নির্দেশ করে। অ্যানসার হবে সবকটি। তাহলে বুঝতে পারলে, ওই যে হোয়াট শুড বি দা ইন্ডিকেশন গিভেন বাই দা ম্যাটেরিয়াল টার্নওভার রেট, ম্যাটেরিয়াল টার্নওভার রেট কি ইন্ডিকেট করে, কি ইন্ডিকেশন দেয় আমাদের, এফিসিয়েন্সি অফ পারচেসিং ম্যাটেরিয়াল, এফিসিয়েন্সি অফ স্টোরিং ম্যাটেরিয়াল, এফিসিয়েন্সি অফ ইউজিং ম্যাটেরিয়াল, অল অফ দিস হবে, তিনটেই কারেক্ট অ্যানসার। নেক্সট একটা অঙ্ক দিতে একদম ইজি দিয়েছে 34, কি বলেছে, ওপেনিং স্টক, এটা কস্ট করতে গেলে আমাদের লাগে, ঠিক আছে, ওপেনিং স্টক বলে 5000 ইউনিট, ক্লোজিং স্টক বলে 10000 ইউনিট, সোল্ড বলে 30000 ইউনিট, বলছে ইউনিট প্রোডিউস করে। দেখো এই 34 এর এখানে করে দিচ্ছি অ্যানসারটা। প্রোডাকশন বের করার ফর্মুলা আমরা শিখেছি আগে, কি ছিল ফর্মুলা, সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। তো দেখো সেল কত বলেছিল স্যার 30000 ইউনিট, ক্লোজিং স্টক কত বলেছে 10000 ইউনিট, ওপেনিং স্টক কত বলেছে স্যার 5000 ইউনিট। তাহলে অ্যানসার কত হলো 35000 ইউনিট, ঠিক আছে, কিছুই নেই, 34 টা হয়ে গেল। 35 কি বলেছে, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি বলে 4000 ইউনিট, অ্যানুয়াল কনজাম্পশন বলে 24000 ইউনিট, বলে নাম করা করার পর 35 টা আগেও শিখেছি, বহুবার শিখেছি আমরা ইউকিউ অঙ্ক করতে গিয়ে। নাম্বার অফ অর্ডার, এটা বের করার ফর্মুলা কি ছিল, ইউ বাই ইউকিউ, ইউ কত ছিল স্যার, ইউ তো ছিল 24000 আর ইউকিউ তো কোশ্চেনে 4000 বলেই দিয়েছি, তাহলে কাটাকাটি করে কত হবে 6 টাইমস হবে, ঠিক আছে, এটা হয়ে গেল। 36 টা কি বলেছে, হোয়াট ইজ দা মিনিং অফ এবিসি ইন কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে এবিসি বলতে কি বোঝা হয়, অলওয়েজ বেটার কন্ট্রোল, অলওয়েজ বেটার কন্ট্রোল। তাহলে বুঝতে পারলে, এগুলো নোট করে নাও, সুন্দর করে নোট করে নাও। আচ্ছা 37 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ডিল উইথ হুইচ ট্যাক্স, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ঠিক আছে, কোন ট্যাক্সের সঙ্গে ডিল করে, জেনারেল ব্যাপার, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইনকাম ট্যাক্সের সঙ্গে ডিল করবে, অ্যানসার লিখে দাও ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। নেক্সট কোশ্চেন বলেছে কি, এন্টি ট্যাক্স, এন্টি ট্যাক্স কে কালেক্ট করে, স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে এন্টি ট্যাক্স, স্টেট গভর্নমেন্ট। নেক্সট বলেছে গিফট ট্যাক্স ইজ, ঠিক আছে, তো
গিফট ট্যাক্সটা কি? গিফট ট্যাক্স হচ্ছে এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স, এটা এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। গিফট ট্যাক্স হচ্ছে এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট বলেছে প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে, ওয়াজ, প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড, ঠিক আছে, ইমপ্লিমেন্টেড ইন, আমরা যে ইনকাম ট্যাক্সটা করছি প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন, কোন সালে ইমপ্লিমেন্ট হয়েছে? 1462, 1462। অ্যাকচুয়ালি আমরা যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট করছি সেটা হচ্ছে 1961, ঠিক আছে, আইনটা হচ্ছে 1961, কিন্তু সারা ভারতবর্ষে লাগু হয়েছে কবে থেকে? 1462 থেকে, মাথায় রাখতে হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি, ঠিক আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি কি বলেছে দেখো, পড়ো। বলছে কোন একজন ইন্ডিভিজুয়াল এসএসসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, কোন একজন ইন্ডিভিজুয়াল এসএসসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে অপশন দিয়েছে, বলছে সমস্ত প্রিভিয়াস ইয়ারে সমান থাকে, কোনদিন সম্ভব? সমস্ত প্রিভিয়াস ইয়ারে কোন ইন্ডিভিজুয়ালে, ঠিক আছে, কোন পার্টিকুলার প্রিভিয়াস ইয়ার, মানে সমস্ত প্রিভিয়াস ইয়ারে সবসময় সমান থাকা সম্ভব? কোনদিন সমান থাকা সম্ভব নয়। 2 নম্বর পয়েন্ট বলেছে মে ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার টু আনাদার প্রিভিয়াস ইয়ার। কমন ব্যাপার, আমাদের প্রিভিয়াস ইয়ার কত চলছে? মানে 21-22 যা আছে নিশ্চয়ই তোমার 20-21 তাই ছিল না। আরে এখানে বলতে চেয়েছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি, কোন পার্টিকুলার এসএসসি এক একটা প্রিভিয়াস ইয়ারে এক এক রকম থাকবে, এমন কোনো কথা নেই যে সে ভারতবর্ষে এই বছরে যা আছে আগের বছরে তাই ছিল, তার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখানে অ্যানসার তুমি লিখবে মে ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার টু আনাদার, মে ডিফার, may differ from one previous year to another। মানে ধরো আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 21-22 তো 21-22 আমি ভারতবর্ষে যতদিন আছি এর পরবর্তী প্রিভিয়াস ইয়ার 21-22 এর পরের প্রিভিয়াস ইয়ার কবে হবে? পরের, এর পরে আসছে এটা 22-23 হবে, সেই প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে কি এই বছর যত আছি পরের বছর তাই তো কোনো কথা আছে? আমি তো ফরেনেও যেতে পারি, কোনো কাজেও যেতে পারি, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কোনো পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়াল এই প্রিভিয়াস ইয়ারে যা থাকবে অন্যান্য প্রিভিয়াসে তাই থাকবে এমন কোনো কথা নেই। তাই বলেছে মে ডিফার করতে পারে ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার টু আনাদার প্রিভিয়াস ইয়ার। তাহলে পেনশন রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারত সরকার থেকে পেনশন পাচ্ছে, ঠিক আছে, ইজ ট্যাক্সেবল, ঠিক আছে, পেনশন রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ট্যাক্সেবল। এটা কি ধরনের ইনকাম? ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে পেনশন পাচ্ছে, ইন্ডিয়ান ইনকাম। আরে ইন্ডিয়ান ইনকাম তো সবার জন্য ট্যাক্সেবল, তাই না? সে অর্ডিনারি রেসিডেন্ট হোক, নন রেসিডেন্ট হোক বা নন রেসিডেন্ট, সবার জন্য ট্যাক্সেবল, তাই তো? তাহলে এখানে অ্যানসারটা কি দিয়েছে? তাহলে তুমি সবার জন্য ট্যাক্সেবল, মানে কি লিখতে পারো এখানে? মানে কি লিখবো এখানে? আমি এখানে লিখলাম, এখানে তো জায়গা নেই, আমি স্টার মেরে নিচে লিখে দিচ্ছি। কত নম্বর অ্যানসারটা? 42 নম্বর অঙ্কে, মানে 42 নম্বর কোশ্চেন অ্যানসারটা লিখবে রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট তারপর হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, আর কি নন রেসিডেন্ট। সবার জন্য ট্যাক্সেবল। 43 নম্বরটা কি বলেছে? মিস্টার বাসু an ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক, লেফট ইন্ডিয়া, ভারতবর্ষ ছেড়ে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ভারতবর্ষ ছেড়ে যাচ্ছে। কেন যাচ্ছে? ফর এমপ্লয়মেন্ট পারপাস, মানে চাকরির উদ্দেশ্যে। মিস্টার বসু একজন ভারতীয় নাগরিক, সে প্রথমবারের জন্য ভারতবর্ষ ছেড়ে যাচ্ছে। কোথায়? ফরেনে যাচ্ছে চাকরির উদ্দেশ্যে, চাকরি পারপাস, এমপ্লয়মেন্ট পারপাস। হি উইল বি ট্রিটেড অ্যাজ রেসিডেন্ট ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, তাকে 22-23 রেসিডেন্ট বলা হবে। ইফ হি স্টে ইন ইন্ডিয়া, সে যদি ভারতবর্ষে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 21-22 কতদিন থাকে, তাহলে তাকে রেসিডেন্ট বলবো। ঠিক আছে? তো বলছে দেখো মিস্টার বসু একজন ইন্ডিয়ান সিটিজেন, প্রথমবারের জন্য ভারত ছেড়ে বিদেশে যাচ্ছেন চাকরি করতে,
ঠিক আছে, তোমার অ্যাসেসমেন্ট ইয়ার 22-23-এ তাকে আবাসিক মানে রেসিডেন্ট বলে গণ্য করা হবে। পূর্ববর্তী বছরে কতদিন থাকলে তাকে রেসিডেন্ট বলে গণ্য করা হবে? পূর্ববর্তী বছরে তাকে 182 দিন থাকতেই হবে, আর কোনো কথা হবে না, আর এখানে আর কোনো কথা হবে না। 182 দিন, 182 ডেজ, ঠিক আছে, 182 ডেজ। ঠিক আছে, আমি বলেছিলাম আমাদের যে বেসিক কন্ডিশন দুটো ছিল, প্রিভিয়াস ইয়ার এসএসসি কে 182 ডেজ আর মোর থাকতে হবে, আর একটা ছিল মিনিমাম 60 ডেজ থাকতে হবে, এবং শেষ চারটি প্রিভিয়াস ইয়ারে মোট 380 থাকতে হবে। কিন্তু বলেছিলাম সেকেন্ড বেসিক কন্ডিশন কখনোই কাজ করবে না, কখন? সে যদি তোমার ইন্ডিয়ান অরিজিন হয়, আর যদি এরকম কোনো ইন্ডিয়ান সিটিজেন যে চাকরির উদ্দেশ্যে ফরেনে চলেছে, তাদের জন্য এই সেকেন্ড বেসিক কন্ডিশন কাজে লাগবে। শুধু ফার্স্ট বেসিক কন্ডিশনে তোমাকে চাপতে হবে। হয়ে গেল। 44 নম্বর যে হাউস রেন্ট অ্যালাউন্স ইজ রিসিভড বাই অ্যান এমপ্লয়ি এন্ড হি লিভস ইন আ রেন্টেড হাউস। মানে একজন এমপ্লয়ি হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে কোম্পানি থেকে এবং সে ভাড়া বাড়িতে বসবাস করছে, সেক্ষেত্রে কোন সেকশনে এক্সাম্পশনটা পাবে? এটা 10 13 আন্ডার সেকশন 10 সাবসেকশন 13। নেক্সট বলেছে স্যালারি রিসিভ বাই আ পার্টনার ফ্রম দা পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম থেকে কোনো পার্টনার যদি স্যালারি পায়, সেটা কোন হেডে ট্যাক্সেবল হবে? পিজিবিপি। কি বললাম? পিজিবিপি ফুল ফর্ম বলে দিচ্ছি, লিখে নিতে পারো তোমরা। প্রফিট অর গেইনস, প্রফিট অর গেইনস বিজনেস এন্ড প্রফেশন, প্রফিট গেইন বিজনেস প্রফেশন। ঠিক আছে, তোমাদের যে অপশন দিয়েছি ওখানে এই পয়েন্টটা দেয়নি, ওরা দিয়েছে ইনকাম ফ্রম বিজনেস, তুমি লিখে দেবে ইনকাম ফ্রম বিজনেস। নেক্সট, মিস্টার দাস ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি। মিস্টার দাস একজন সরকারি কর্মচারী, রিসিভ ডিএ, সে কোম্পানি থেকে ডিএ পাচ্ছে কত? 50,000 টাকা। তাহলে ট্যাক্সেবল পার্ট কত হবে? ডিএ 50,000 টাকা হবে। ঠিক আছে, একজন এমপ্লয়ি সরকারি কর্মচারী, সে কোম্পানি সরকারি কর্মচারী ও সরকারের থেকে ডিএ পাচ্ছে, মানে ডিআরএস অ্যালাউন্স কত টাকা? স্যার 50,000 টাকা পাচ্ছে, 50,000 টাকা পাচ্ছে। তো ট্যাক্সেবল কোনটি? পুরোটাই ট্যাক্সেবল, 50,000 টাকা ট্যাক্সেবল, কারণ আমরা জানি ডিএ হচ্ছে ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, টুকেন হয়তো। 47 বলেছে মিস্টার রয় অ্যান ইন্ডিয়ান সিটিজেন। মিস্টার রয় ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। মিস্টার রয় একজন ভারতীয় নাগরিক। হি ওয়েন্ট টু আমেরিকা। সে প্রথমবার আমেরিকায় যাচ্ছে, ফার্স্ট টাইম সে প্রথমবার আমেরিকায় যাচ্ছে। কবে যাচ্ছে? 10/8/21 লিভ, অর্থাৎ ভারতবর্ষ ছাড়ছে কবে? 10/8/21, মানে এই তারিখেই তো আমেরিকায় যাচ্ছে। ঠিক আছে, এন্ড কেম ব্যাক, সে আবার ভারতে চলে আসছে কবে? কাম করছে কবে ভারতে? 11/11/2021। বলছে প্রিভিয়াস ইয়ার 21-22 রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলে। তাহলে দেখো কবে ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে? স্যার ও ভারত, দেখো আমি তোমাকে বলেছি আমাদের প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার, স্যার আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 21-22। ঠিক আছে, 21-22 প্রিভিয়াস ইয়ার। এপ্রিল মাস, মে মাস, জুন মাস, জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ও ভারতবর্ষ ছাড়ছে কবে? ও ভারতবর্ষ ছাড়ছে জুলাই মাসে, সরি আগস্ট মাসের 10 তারিখে, মানে আগস্ট মাসে 10 দিন ছিল। ঠিক আছে, আবার ভারতে আসতে কবে? স্যার নভেম্বর মাসে 11 তারিখে আসছে, নভেম্বর মাসে 11 তারিখে আসছে। ঠিক আছে, তাহলে নভেম্বর মাসে 11 তারিখে আসলে নভেম্বর মাসে 19 দিন ছিল, তার মানে সেপ্টেম্বরে ভারতে ছিল না, অক্টোবরে ভারতে ছিল না, তারপর ডিসেম্বরে ভারতেই ছিল 31 দিন, জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চে 31 দিন। এই তারিখের আগে ছিল ভারতেই ছিল। এপ্রিল 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, জুলাই 31 দিন। তুমি কাউন্ট করো, এটাতে 21-22 করলাম। 21-22 ভারতে কতদিন ছিল? 1 2 3 4 5 6 7 8 240। ঠিক আছে, 41 42 43 243 আর 10 253 253 262 272 দিন। তার মানে প্রিভিয়াস ইয়ারে 21-22 ও ভারতবর্ষে 272 দিন ছিল, কোনো সন্দেহই নেই সে যে রেসিডেন্ট। ঠিক আছে, কারণ আমাদের বেসিক কন্ডিশনের প্রথম বেসিক কন্ডিশন কি ছিল? প্রিভিয়াস ইয়ার 21-22 182 দিন থাকতে হবে, 272 দিন ছিল। তার মানে তো একটা বেসিক কন্ডিশন ফুলফিল হয়ে গেল, অর্থাৎ সে রেসিডেন্ট। আর কি দেখতে হবে আমাকে? এবার অ্যাডিশনাল কন্ডিশন দেখতে হবে। অ্যাডিশনাল কন্ডিশন কি? শেষ 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর ভারতে থাকতে হবে। ছিল তো, ও তো ফার্স্ট টাইম ভারতবর্ষ ছেড়েছে 21 সালে, তার আগে ভারতেই ছিল, মানলো। আর 7 বছরে মোট 730 দিন থাকতে হবে, ছিল তো,
কেন ভারতেই তো ছিল, আগে তো ভারত ছেড়ে যায়নি। তাহলে বলতে পারি কি অ্যান্সারটা রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। ব্যাস, এত ইজি কোশ্চেন। যে এই কোশ্চেন দেখতে পাচ্ছ তো, এরকমই অঙ্কই কিন্তু পরীক্ষায় 4 নম্বরে আসতে পারে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস একদম এরকম অঙ্ক তুলে দিল, বললো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা তুমি নির্ণয় করে দাও, ঠিক আছে? হয়ে গেল। দেখো 48 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে হুইচ অফ দা ফলোইং ইজ দা কস্ট ইউনিট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, বলছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়। ঠিক আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়, মানে রাসায়নিক শিল্পে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়। অ্যানসার হবে গ্যালন। ঠিক আছে, অ্যানসার হবে গ্যালন। দেখো গ্যালন, GALLON, GALLON। ঠিক আছে, রাসায়নিক শিল্পে তোমার গ্যালন কস্ট ইউনিট ইউজ করা হয়, মানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়, গ্যালন। নেক্সট বলেছে where the bean cart is kept, where the bean cart is kept, বিন কার্টটা কোথায় রাখা হয়। ঠিক আছে, বিন কার্ট কোথায় রাখা হয়, স্টোর ডিপার্টমেন্টে। বিন কার্ট কোথায় রাখা হয়, স্টোর ডিপার্টমেন্টে। অ্যানসার হবে স্টোর ডিপার্টমেন্ট। লিখো স্টোর ডিপার্টমেন্ট, বিন কার্ট রাখা হয় স্টোর ডিপার্টমেন্টে। ঠিক আছে তো। নেক্সট কোশ্চেন দিয়েছে, অনেকবার করিয়েছি, আবার বলছি, বলছে কি প্রফিট অন সেল, সরি এখানে প্রফিট অন সেল মানে বলছে প্রফিট অন কস্ট, কস্টের উপর প্রফিট বলেছে 25%, তাহলে সেলের উপর প্রফিট কত হবে। ছোট করে বলি, আগে অনেকবার বলেছি, এখানে জাস্ট ছোট করে দেখাচ্ছি। বাঁ দিকে কস্ট, ডান দিকে সেল। তো কস্টের উপর কত বলেছে স্যার, 25%, মানে কত, 1/4। কস্টের উপর যদি 1/4 হয় তাহলে সেলের উপর কত হয় স্যার, আপনি বলেছেন বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে তখন যোগ করতে হয়। ঠিক আছে তো, তাহলে কি হবে, এটা 1/5 হবে। কি করে বললাম, এই উপরে 1 মানে এখানে 1 বসে গেল, এবার এই দুটো যোগ করব, 1 আর 4 যোগ করলে কত হবে, 5। যেহেতু আমরা কস্ট থেকে সেলে যাচ্ছি তাই যোগ করব, যদি সেল থেকে কস্টে আসে তাহলে বিয়োগ করব। তাহলে 1/5 হলো ইনটু 100 করে দাও, কত, 20%। তাহলে কারেক্ট অ্যানসার হবে 20%। অর্থাৎ কস্টের উপর প্রফিট যদি 25% হয় তাহলে সেলের উপর প্রফিট হবে 20%। ঠিক আছে, এটা মুছে দিলাম। নেক্সট কত, 51, বলছে if production is increased or decreased, মানে প্রোডাকশন যদি বেড়ে যায় বা কমে যায় by 1 unit। ঠিক আছে তো, the change in total cost is called, বলছে একটা ইউনিট। ঠিক আছে, একটা ইউনিট যদি তুমি প্রোডাকশন বাড়িয়ে দাও বা একটা ইউনিট যদি তুমি প্রোডাকশন কমিয়ে দাও তাহলে টোটাল কস্টে তো চেঞ্জ হবে। তুমি যদি প্রোডাকশন যদি 1 ইউনিট বাড়িয়ে দাও তাহলে কস্ট বেড়ে যাবে, তুমি প্রোডাকশন যদি 1 ইউনিট কমিয়ে দাও তাহলে কস্ট কমে যাবে। এটাকে কি বলে, এটাকে বলা হয় মার্জিনাল কস্ট। ঠিক আছে তো, তাই বলে if production is increased or decreased by 1 unit, ঠিক আছে, চেঞ্জ ইন টোটাল কস্ট, টোটাল কস্টের চেঞ্জটাকে বলবে তখন মার্জিনাল কস্ট। আমরা ইকোনমিক্স বলো বা কস্ট বলো সব জায়গায় পড়েছি মার্জিনাল কস্ট এবং প্রান্তিক ব্যয় কাকে বলে। ঠিক আছে, অতিরিক্ত একটা ইউনিট প্রোডাকশন করতে, অতিরিক্ত একটা ইউনিট প্রোডাকশন করতে যদি অতিরিক্ত কোনো ব্যয় হয় তাকে বলে মার্জিনাল কস্ট। এখানে তাই হয়েছে। JIT means 52, JIT means, JIT ফুল ফর্ম হচ্ছে জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম। JIT ফুল ফর্ম হচ্ছে জাস্ট ইন টাইম। নেক্সট বলেছে EOQ স্ট্যান্ড ফর, সবাই জানো, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে দ্য টাইম অফ প্রিপারেশন অফ রিপোর্ট অফ কস্ট অ্যাকাউন্টিং ইজ। ঠিক আছে তো, এখানে বলেছে তোমার the time of preparation of report of cost accounting is, মানে পরিব্যয় হিসাব নিকাশ করণে প্রতিবেদন প্রকাশ সময়টা কখন। কস্ট অ্যাকাউন্টিং এর যে রিপোর্টটা হবে না, এখানে দেখো ভালো করে পড়ো, the time, টাইমটা জানতে হবে, টাইম কিসের টাইম, প্রিপারেশন অফ রিপোর্ট অফ কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এর রিপোর্ট যে প্রিপারেশন করব তার টাইমটা কখন। ঠিক আছে, এখানে বলেছে at the end of each quarter, প্রতি কোয়ার্টারের শেষে। ঠিক আছে, তারপর হাফ ইয়ারলি 6 মাস অন্তর অন্তর, তারপর বলেছে তোমার অ্যানুয়ালি বছরে একবার, নাকি অন দা বেসিস অফ দা ডিরেকশন অফ ম্যানেজমেন্ট, এটা হবে।
মানে ম্যানেজমেন্ট যেই সময় ডিরেকশন দেবে তখনই করতে হবে, ঠিক আছে তো। লেখো অন দা বেসিস অফ দা ডিরেকশন, অন দা বেসিস, লেখো অন দা বেসিস, অন দা বেসিস অফ দা ডিরেকশন অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে। নেক্সট কস্ট সেন্টার ইজ, বলেছে কস্ট সেন্টার ইজ মানে পরিব্যয় কিন্তু কি, এখানে বলেছে অপশন বলেছে একটা প্রোডাকশন লোকেশন, সার্ভিস ফাংশন, ফাংশন, অল অফ দিস। দেখো পরিব্যয় কেন্দ্র কি, পরিব্যয় কেন্দ্র হচ্ছে তোমার কারেক্ট কস্ট সেন্টার কি হবে, প্রোডাকশন লোকেশন হবে, সার্ভিস ফাংশন এটাও বলতে পারো, শুধু ফাংশন। তার মানে কস্ট সেন্টার তিনটের মধ্যেই পড়ছে। কি কি বললাম দেখো, প্রোডাকশন লোকেশন, প্রোডাকশন লোকেশন, ঠিক আছে, প্রোডাকশন লোকেশন, তারপর সার্ভিস ফাংশন, আর শুধু ফাংশন, তিনটেই হবে, তিনটেই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট সেন্টার। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নরমাল লস। এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে, বলছে বলে এর মধ্যে কোনটা নরমাল লস, মানে কোনটা স্বাভাবিক ক্ষতি। পিলফারেজ, পিলফারেজ মানে ছিচকে চোর হয় না, ছিচকে চুরি, ঠিক আছে, এটা যে পিলফারেজ এটা নরমাল লস নয়। তারপরে অ্যাক্সিডেন্ট লস, এটাও নরমাল লস নয়, ঠিক আছে। এরপর বলছে লস ডিউ টু এভাপোরেশন মানে বাষ্পীভূত হয়ে যাওয়া, এটা কিন্তু এক ধরনের নরমাল লস। তাহলে অ্যানসার লিখবে কি, লস ডিউ টু এভাপোরেশন, লিখে দাও লস ডিউ টু এভাপোরেশন, লস ডিউ টু এভাপোরেশন। ঠিক আছে। তো নেক্সট বলেছে ওভারহেড কস্ট অ্যাডেড উইথ প্রাইম কস্ট, প্রাইম কস্টের সঙ্গে ওভারহেড অ্যাড করছি, ঠিক আছে। প্রাইম কস্টের সঙ্গে ওভারহেড যদি অ্যাড করে, প্রাইম কস্টের সঙ্গে কোন ওভারহেড যোগ করেছে, ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হতো বলো, ওয়ার্ক কস্ট, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, ফ্যাক্টর মানে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হতো, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলছে প্রাইম কস্টের সঙ্গে ওভারহেড যোগ করলে কি হবে, বলেনি কিন্তু ফ্যাক্টরি ওভারহেড। তাহলে তুমি এখানে অ্যানসার অপশন দেখতে হবে, সেক্ষেত্রে ওরা বলেছে টোটাল কস্ট, প্রাইম কস্টের সঙ্গে ওভারহেড যোগ করলে টোটাল কস্ট, ঠিক আছে। তো সেলিং প্রাইস, ঠিক আছে। আমি বলছি প্রাইম কস্টের সঙ্গে যদি ওভারহেড যোগ করো তাহলে অ্যানসার হবে তোমার প্রোডাকশন কস্ট। প্রাইম কস্টের সঙ্গে ওভারহেড যোগ করলে হয় প্রোডাকশন কস্ট, ঠিক আছে। অ্যানসার লিখবে প্রোডাকশন কস্ট। যদি কোশ্চেনে বলতো প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হতো, তখন তুমি বলতে পারতে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। কিন্তু বলেছে শুধু ওভারহেড বলেছে, শুধু ওভারহেড বলেছে, তাই জন্য আমি বলবো এটা প্রোডাকশন কস্ট হবে, ঠিক আছে। নেক্সট বলছে কি, নেক্সট বলছে দ্য এক্সপেন্সেস হুইচ ইজ নট ইনক্লুডেড ইন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো বলেছে বলো এর মধ্যে কোনটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আসবে না। আমি পয়েন্টগুলো বলছি, সেলসম্যান কমিশন এটা সেলিং ওভারহেডের মধ্যে পড়ছে, গোডাউন রেন্ট এটাও চলে আসছে সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেডে, অ্যাডভার্টাইজমেন্ট এটাও চলে আসছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে, কিন্তু ডেপ্রিসিয়েশন তো ফ্যাক্টরি ওভারহেড, তাই তো, এটা এর মধ্যে আসবে। তাহলে অ্যানসারটা কি লিখবে, কোনটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আসছে না, স্যার ডেপ্রিসিয়েশন। এখানে লিখো অ্যানসারটা লিখো ডেপ্রিসিয়েশন। নেক্সট কি বলেছে, ইফ এভারেজ স্টক লেভেল 4600, মিনিমাম স্টক লেভেল 1400, বলতে ম্যাক্সিমাম স্টক লেভেল কত হবে। তো দেখো এটা ফর্মুলা আমরা জানি, আমরা রেগুলার স্টক লেভেল অঙ্ক করেছিলাম, জানতাম কি ফর্মুলা ছিল, এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু, এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2। এই তো ছিল ফর্মুলা, তাই না। এভারেজ স্টক লেভেল কত বলতে স্যার 4600, এখানে লিখে দাও 4600 ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টক লেভেল কত স্যার জানা নেই, তো ম্যাক্সিমামটা আমি জাস্ট x লিখি। আর মিনিমাম স্টক লেভেল কত বলেছে, মিনিমাম বলে দিয়েছে তোমার কত 1400 ডিভাইডেড বাই 2। তাহলে 4600 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 46 তে গুণে 92 মানে 9200, x ইকুয়াল টু 9200 মাইনাস 1400।
ঠিক আছে তো? তাহলে 9200 থেকে 1000 বাদ দিলে 8200, 8200 থেকে 400 বাদ দিলে 7800। তার মানে তাহলে তোমার কারেক্ট অ্যানসার হবে ম্যাক্সিমাম স্টক লেভেল কত হবে 7800। বুঝতে গেল? এই তো অঙ্ক ছিল। ঠিক আছে তো? 59টা কোশ্চেন, 59টা হয়ে গেল এখন পর্যন্ত। ওকে না এগুলো? আচ্ছা, এবার 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, which of the following is regarded as direct tax। এখানে দেখো অনেকগুলো অপশন দিয়েছে, বলছে এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স। যা অপশন দিয়েছে আমরা খুঁজে পেলাম ইনকাম ট্যাক্সটাই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? ইনকাম ট্যাক্স আমরা জানি তো, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, এর সন্দেহ নেই। ইনকাম ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? লিখো অ্যানসার, লিখো ইনকাম ট্যাক্স। নেক্সট কি বলেছে, মিস্টার এক্স রিসিভ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, স্যালারি দিয়েছে। ঠিক আছে? মিস্টার এক্স চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পেয়েছে। স্যার কত টাকা পেয়েছে? 500 টাকা করে প্রতি মাসে। কত করে পেয়েছে? 500 টাকা করে প্রতি মাসে। ফ্রম হিজ এমপ্লয়ার, এমপ্লয়ার থেকেই পাবে। ঠিক আছে তো? ফর হিজ অনলি সন, তার একটাই ছেলে আছে, তার মানে কত টাকা পাবে? দেখো তুমি নিজেই ভাবো, আমি কোথায় দেখাবো, এখানে দেখাচ্ছি। ঠিক আছে? 500 টাকা করে প্রতি মাসে পেয়েছে, তাহলে বছরে কত? 500 * 12, যেহেতু ওর একজন চাই তাই ইনটু 1, কত হয়? 500 * 12, 6000 টাকা। এক্সেমশন পাওয়া যায়, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে এক্সেমশন পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম দুজন চাইলে যেতে হবে, তো একটা চাই তা একজনই ডিডাকশন পাবে। কত টাকা করে পাওয়া যায়? পার মান্থ 100 টাকা করে ইনটু 12 মাসের জন্য 12 ইনটু 1 মানে 1200। তাহলে অ্যানসার কত হবে? 4800 টাকা। এখানে লিখে দেবে 4800। কিছু ছিল না, ইজি, তোমরা স্যালারি করে জানো। এবারে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাসেট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাজ আন্ডার। ঠিক আছে তো? আমি বলেছি এখানে অপশনগুলো কি কি বলেছি। ঠিক আছে? বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাসেসি, যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাসেসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস শ্যাল বি ডিটারমাইন্ড, তা ডিটারমাইন করা হয় মানে নির্ণয় করা হয় কিসের উপর বেস করে? বলেছে অনলি ওয়ান্স এন্ড ইট উইল কন্টিনিউ ফরএভার, মানে একবারই এবং বরাবর এটা একই থাকবে। কখনো সম্ভব? প্রতি বছর সবসময় এক থাকতে পারে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস? কোনোদিন এক থাকবে না। অর্থাৎ প্রতি বছর তো সেম ডে থাকবে না ভারতবর্ষে। একটা অপশন বলেছে এভরি অল্টারনেট 5 ইয়ার্স, প্রত্যেক 5 বছর অন্তর নির্ধারণ করা, এটাও ভুল। তাহলে ইচ অফ দ্য প্রিভিয়াস ইয়ার সেপারেট, অর্থাৎ প্রতিটা প্রিভিয়াস ইয়ারে আলাদা আলাদা করে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে? বুঝতে পারলে তো কি বলে? ধরো প্রথম পয়েন্ট বলেছিল একবারই ক্যালকুলেট করা হবে আর বারবার এটা থাকবে, এটা কোনো সম্ভব নয়। একটা বলে 5 বার অন্তর অন্তর নির্ণয় করা হবে, এটাও সম্ভব নয়। কিন্তু আরেকটা বলেছে যেটা কারেক্ট অ্যানসার, প্রতিটা প্রিভিয়াস ইয়ার এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যানসার কি লিখবে? ইচ অফ দ্য প্রিভিয়াস ইয়ার সেপারেট। 62 এখানে লিখো each of the previous year each of the previous year separately। ঠিক আছে? নেক্সট বলেছে as per section 2A of the income tax act 1961। ঠিক আছে? বলছে as per section 2 subsection A of the income tax act 1961, ইনকাম ট্যাক্স অ্যাক্ট যে 1961 আছে সেখানে এই যে সেকশনটা ছিল 2A। ঠিক আছে? এই সেকশনে তো দ্য ট্যাক্স পেড ফর দ্য ইয়ার, মানে যেই বছর ট্যাক্স পে করা সেই বছরটা কি বলে? স্যার অ্যাসেসমেন্ট ইয়ার। লিখে দাও অ্যাসেসমেন্ট ইয়ার, কোন নির্ধারণ বছর। ঠিক আছে তো? এখানে লিখেছি অ্যাসেসমেন্ট ইয়ার। নেক্সট কি বলে? ডেইলি অ্যালাউন্স টু এমএলএ এন্ড এমপি। এমপি আর এমএলএ রা যে ডেইলি অ্যালাউন্স পায় এটা তো পুরোপুরি এক্সেম্পটেড, কোনো সন্দেহই নেই, অর্থাৎ কর মুক্ত এটা। নেক্সট বলে নাম্বার অফ হেডস অফ ইনকাম অ্যাজ পার ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স এর 1961। আমাদের হেডস অফ ইনকাম কটা আছে? 5টা, তাই না? তাহলে দেখো 5টা কি 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 স্যার? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, পিজিপি ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। ঠিক আছে? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন আর ইনকাম ফ্রম আদার্স সোর্স। এরপর বলছে ইফ অ্যান ইন্ডিয়ান অরিজিন ভিজিট ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান অরিজিন যদি ভারতে ভিজিট করতে আসে, দেন হি শুড স্টে ড্যাশ ডে ইন ইন্ডিয়া ফর রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার।
বলছে কোনো ইন্ডিয়ান অরিজিন যদি ভারতে ভিজিট করতে আসে তাকে কতদিন থাকতে হবে, সে কতদিন থাকলে তাকে রেসিডেন্ট বলবো। এখানে অপশন বলেছে, এখানে অপশন বলেছে আরে 182 দিন, অপশন দেখার কি আছে, 182 দিন, তাই না? বেসিক কন্ডিশন দুটো ছিল, একটা কন্ডিশন ছিল প্রিভিয়াস ইয়ারে 182 ডেজ অর মোর থাকতে হবে, আর যদি থাকতে না পারে তখন 60 দিনের একটা কন্ডিশন ছিল। দেখো যদি কোনো ইন্ডিয়ান অরিজিন হয় সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 60 দিনের রুলটা অ্যাপ্লাই হয় না, সেক্ষেত্রে অনলি 182 ডেজ। তাহলে এখানে কি লিখবে 182 ডেজ, ঠিক আছে, মানে লিখবে অ্যাট লিস্ট, অপশন ছিল অ্যাট লিস্ট 182 ডেজ, ঠিক আছে। নেক্সট বলছে হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ বাই অ্যান এমপ্লয়ি, এমপ্লয়ি হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে ফ্রম হিজ এমপ্লয়ার, মানে মালিকের থেকে কর্মচারী যে হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে, দ্য সেকশন, ঠিক আছে, দ্য সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ফর ক্লেমিং ডিডাকশন, মানে এমপ্লয়ার কাছ থেকে এমপ্লয়ি যে এইচআর টাকাটা পাচ্ছে সে কত নম্বর, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারা এক্সামিনেশন হবে, 1013, 1013, ঠিক আছে। এখানে দেখো আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 আর লিখে দেন রুল 2 এবার ইফ আ পারসন স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ আন্ডার সেকশন 6 সাবসেকশন 1, এই সেকশনে কি বলা আছে, বেসিক কন্ডিশন। তো ঠিক আছে, কোনো পারসন বেসিক কন্ডিশন স্যাটিসফাই করে ফেলেছে, বাট হি ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ, হি ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ, ঠিক আছে, দ্য কন্ডিশন অফ আন্ডার সেকশন 6 সাবসেকশন 6, মানে অ্যাডিশনাল কন্ডিশন। বলছে ও বেসিক কন্ডিশন স্যাটিসফাই করেছে কিন্তু অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে পারেনি, দেন হিজ রেসিডেন্ট স্ট্যাটাস, সেটা কি ধরনের স্ট্যাটাস হবে, নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে কি বলবে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, লিখে দাও आंसरটা লিখে দাও। এখানে লিখো রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে। নেক্সট বলছে ইফ আ ফরেন কোম্পানি কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, ফরেন কোম্পানি কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, মানে ধরো তোমার একটা ফরেনে বিজনেস আছে, সেই বিজনেসটা কন্ট্রোল করা হচ্ছে কোথা থেকে, স্যার ইন্ডিয়া থেকে কন্ট্রোল করা হচ্ছে, মানে ফরেনে কোনো একটা কোম্পানি, ফরেনে কোনো বিজনেস, এটা ইন্ডিয়া থেকে কন্ট্রোল করা হচ্ছে, ঠিক আছে। দেন ইটস ইনকাম ফ্রম বিজনেস উইল বি ট্যাক্সেবল আন্ডার, ঠিক আছে, যদি তোমার ফরেনে বিজনেস থাকে এবং সেটা কন্ট্রোল করা হচ্ছে ইন্ডিয়া থেকে, তাহলে অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল হবে, আবার নট অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল হবে, অর্ডিনারি নট অর্ডিনারি দুজনের জন্য ট্যাক্সেবল হবে। তো এখানে কি দিয়েছে দেখো অপশন, এরকম কিছু দিয়েছে কিনা, এখানে বলেছে হ্যাঁ রেসিডেন্ট দিয়েছে, আবার রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, দুটোই হবে, দুটোই কারেক্ট অ্যানসার। তাহলে কি লিখবে, এখানে লিখবে অ্যানসারটা রেসিডেন্টের জন্য হবে, রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল হবে, আবার নট অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল হবে। ওরা অপশনটা কি দিয়েছিল দেখো, খুব সুন্দর একটা অপশন দিয়েছিল, ওরা রেসিডেন্ট একটা অপশন দিয়েছে, ওরা নট রেসিডেন্ট একটা অপশন দিয়েছে, ওরা একটা অপশনে বোথ এ বি দুটোই, আবার একটা অপশন নানাদিস তো হবে না, মানে এই দুটোই কারেক্ট অ্যানসার, ঠিক আছে। জানি আমরা এগুলো আমরা ইনস্ট্যান্স অফ ট্যাক্স পড়ে এসেছি, খুব ডিটেইলসে শিখেছি, ঠিক আছে, ডিটেইলসে শিখে এসেছি, ঠিক আছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তো স্যালারি থেকে দিয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রিসিভ বাই আ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এমপ্লয়ি, এমনি জেনারেল তো ট্রান্সপোর্ট অ্যালাউন্স যদি তোমার নরমাল এমপ্লয়ি পায় সে তো ফুললি ট্যাক্সেবল, কোনো এক্সেপশন পাওয়া যায় না। কিন্তু যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জ কোনো পারসন যদি ট্রান্সপোর্ট অ্যালাউন্স পায় সেক্ষেত্রে এক্সেপশন কত পাওয়া যায়, এখানে এটা মুছে গেছে, ফ্রম হিজ এমপ্লয়ার, ঠিক আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাচ্ছে কে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এমপ্লয়ি পাচ্ছে, ঠিক আছে, তার থেকে মালিকের থেকে পাচ্ছে। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডিডাকশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 14 উইল বি কত হয়, কত বর্তমানে যে নিয়মটা আছে, নিয়মটা চলছে প্রতি মাসে 3200 টাকা, ঠিক আছে। তো আমি যে এখানে অপশনটা দেখছি এখানে নেই, এখানে 800 টাকা পার মান্থ দিয়েছে, 2000 টাকা পার মান্থ দিয়েছে, 1600 টাকা পার মান্থ দিয়েছে, অ্যাকচুয়াল অ্যালাউন্স রিসিভ দিয়েছে। एक्चुअली এটা এখানে এই 3200 পার মান্থ না দেওয়ার কারণ হচ্ছে পুরনো বই, এইগুলো দেয়, নতুন বই হলে পেয়ে, ঠিক আছে। আর নতুন বই নাও পাও তাহলে আপনি অপশন বলে দিই, কারেক্ট অ্যানসার 3200, তোমার যদি দরকার হয় তুমি ইনকাম ট্যাক্সের সাইডে চলে যাও, গুগলে সার্চ করো, পেয়ে যাবে, ঠিক আছে। বা তুমি প্রফেশনাল কোর্সের কোনো ট্যাক্সের বই দেখো, পেয়ে যাবে 3200 টাকায়, ঠিক আছে। তো হয়ে গেল এতগুলো পয়েন্ট, ঠিক আছে। তো টুকে না দেখো 71 নম্বর কোশ্চেন কি বলে, মিস্টার এক্স ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক, ফার্স্ট টাইম হি ওয়েন্ট টু ইংল্যান্ড, প্রথমবার সে ভারতবর্ষের বাইরে গেল,
ঠিক আছে, প্রথম বর্ষে ভারতবর্ষের বাইরে লিখে দিই কয় ভারতবর্ষের বাইরে যাচ্ছে 1-1-19। এটা কোন বছরের মধ্যে হচ্ছে? এটা 18-19 হচ্ছে। প্রথমবার ভারতবর্ষের বাইরে যাচ্ছে। টেকিং অ্যান এমপ্লয়মেন্ট মানে চাকরির জন্য যাচ্ছে ইন আ ব্রিটিশ কোম্পানি, মানে বুঝতে পারছো ইংল্যান্ডে যাচ্ছে ব্রিটিশ কোম্পানিতে কাজ করতে 3 বছরের জন্য। ঠিক আছে, দ্য কমপ্লিশন অফ দ্য টেনার অফ হিজ সার্ভিস মানে কাজটা কমপ্লিট করে হি কেম ব্যাক ইন্ডিয়া পার্মানেন্টলি ভারতে চলে আসে ফ্রম ইংল্যান্ড থেকে। কবে চলে আসছে ভারতে? 3-2-22 মানে 21-22। ঠিক আছে, তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো পড়েছি আগে অনেকবার পড়েছি কোশ্চেন রেসিডেন্সিয়াল অঙ্ক। ঠিক আছে, কিছুই নেই অঙ্কটা, তো তোমরা আমাদের ফরম্যাট যেমন ছিল ফরম্যাটে সাজিয়ে নাও। যদিও এমসিকিউর জন্য এটা খুব বড় হয়ে যাবে, তবু সাজিয়ে করে দেখো কি বের হচ্ছে, অ্যানসারটা দেখো কি বের হচ্ছে। তো দেখো তোমাদের হয়েছে কিনা জানি না। তো প্রথমে আমাদের রুলটা কি, আমাদের প্রিভিয়াস ইয়ারটা খুঁজে বার করতে হবে। মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ারে ভারতে কতদিন ছিল? মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 57 দিন ছিল। মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 57 দিন ছিল। কি করে 57 দিন ছিল? চিন্তা ভাবনা করলে বোঝা যাচ্ছে মিস্টার এক্স 18-19 সালে ভারত ছেড়েছিল, আবার 21-22 মানে আমাদের প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে। কবে এসেছে? 21-22 ভারতবর্ষে এসেছে, এই তারিখে ভারতবর্ষে এসেছে 3-2-22 মানে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এসেছে। তাহলে ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষে কতদিন ছিল? ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষে 26 দিন ছিল। ঠিক আছে, ঠিক আছে, তো 26 বা 25 যা কিছু ধরো কোনো সমস্যা নেই। আর মার্চ মাসে কতদিন ছিল ভারতবর্ষে? 31 দিন ছিল। ঠিক আছে, তাহলে টোটাল কতদিন ছিল? ভারতবর্ষে 57 দিন ছিল, 21-22। আমাদের রুল কি, বেসিক কন্ডিশন কি বলছে? প্রিভিয়াস ইয়ারে 100 বেশি থাকতে হবে, আছে না স্যার? নেই। তাহলে সেকেন্ড বেসিক কন্ডিশন চলে কি ছিল? 60 দিন থাকতে হবে, আছে না স্যার? তাহলে অ্যানসার কি হবে? নন বেসিক। যদি দুটো বেসিক কন্ডিশনে একটা ফুলফিল করতে পারি তাহলে অ্যানসারটা লিখবে নন বেসিক। তো দেখো নেক্সট দেখো 72 নম্বর কোশ্চেন কি বলেছে? ইন হুইচ এরিয়া কস্ট অ্যাকাউন্টিং ডিফার ফ্রম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। বলছে ইন হুইচ এরিয়া কস্ট অ্যাকাউন্টিং ডিফার ফ্রম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ঠিক আছে, অপশন বলেছে কস্ট কন্ট্রোল, বলছে কস্ট অ্যাকাউন্টিং এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কোথায় ডিফারেন্সটা তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ বলছে মানে কোন বিষয়ে মানে কস্ট অ্যাকাউন্টিং এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আলাদা, মানে কোন বিষয়। ঠিক আছে, কোন বিষয়ে কস্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা ডিফারেন্স তৈরি হয়। বলছে কস্ট কন্ট্রোলে কোনোদিন তৈরি হয় না। ঠিক আছে, তো তারপর হচ্ছে কস্ট ডিটারমিনেশন, এটাও হবে না। তারপর ভ্যালুয়েশন অফ স্টক দিয়েছে, তারপর ইনক্লুশন অফ স্টক দিয়েছে। তাহলে অ্যানসারটা হবে ইন হুইচ এরিয়া কস্ট অ্যাকাউন্টিং ডিফার ফ্রম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যানসার হবে ভ্যালুয়েশন অফ স্টক। ঠিক আছে, এই ভ্যালুয়েশন অফ স্টকে কস্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ডিফার হয়। ঠিক আছে, তো এটাই মেইন কারণ। ঠিক আছে, মেইন জিনিস হচ্ছে এটা। মেইন অ্যানসার কি লিখবে তোমার? ভ্যালুয়েশন অফ, দেখো ভ্যালুয়েশন অফ স্টক, ভ্যালুয়েশন অফ স্টক। তো বুঝতে পারছো কি বলেছে? ইন হুইচ এরিয়া। ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং ডিফার ফ্রম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডিফার হয় কোন এরিয়ায়? একমাত্র এখানে যে চারটি অপশন দিয়েছিল তাহলে ভ্যালুয়েশন অফ স্টকটাই হবে হচ্ছে কারেক্ট অ্যানসার। নেক্সট বলছে লুব্রিকেটিং অয়েল ইউজড ইন দা মেশিনারি ইজ ট্রিটেড অ্যাজ, বলছে লুব্রিকেটিং অয়েল ইউজড ইন দা মেশিনারি। ঠিক আছে, মেশিনে যে লুব্রিকেটিং অয়েলটা ইউজ করা হয় ইজ ট্রিটেড অ্যাজ, এটা কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা কি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা কি ডাইরেক্ট ফ্যাক্টরি এক্সপেন্স নাকি ইনডাইরেক্ট ফ্যাক্টরি এক্সপেন্স? এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। লিখে দাও, অ্যানসার লিখবে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো মেশিনে যে লুব্রিকেটিং অয়েল ইউজ করা হয় এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। তারপর বলেছে ইন পাওয়ার ইন্ডাস্ট্রি দা কস্ট ইউনিট ইজ, পাওয়ার ইন্ডাস্ট্রিতে কি ধরনের কস্ট ইউনিট ইউজ করা হয়? কিলোওয়াট। কি লিখবে? কিলোওয়াট, কিলোওয়াট। নেক্সট বলেছে এই তো আগেও বলেছি প্রফিট অন সেল 1/3, সেলের উপর যদি প্রফিট 1/3 হয় তাহলে কস্টের উপর কত হবে? সেলের উপর যদি 1/3 হয় তাহলে কস্টের উপর তো 1/4 শিখেছি। সেলের উপর ধরো কস্ট আর সেলের উপর 1/3 হলে কি বলেছে? দেখে নাও
প্রফিট অন সেল, সেলের উপর 1/3 হলে কস্টের উপর কি হবে, কস্টের উপর কমে যাবে, তাই না? হাফ হবে মানে কত, হাফকে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 50%। অ্যানসার লিখবে কত, 50%। নেক্সট বলেছে অঙ্ক, এবার তো 76 77 78 তিনটে পরপর অঙ্ক দিয়েছে, তো অঙ্কগুলো ইজি আছে, করে ফেলতে পারবে। এটা কোন চ্যাপ্টারে দিয়েছে, ভেরিয়াস স্টক লেভেল অর্থাৎ ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে দিয়েছে। প্রথম কোশ্চেন দিয়েছে ম্যাক্সিমাম স্টক লেভেল বলে দিয়েছে, এভারেজ স্টক লেভেল বলে দিয়েছে, তোমাকে মিনিমাম স্টক লেভেল বের করতে হবে। ফর্মুলা আমরা জানি 76 এর কি এভারেজ স্টক লেভেল বের করার ফর্মুলা কি, এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু লেখো ম্যাক্সিমাম স্টক লেভেল, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2। তো এভারেজ স্টক লেভেল কত বলেছে কোশ্চেনে এভারেজ স্টক লেভেল কত দিয়েছে, ম্যাক্সিমাম স্টক লেভেল এন্ড এভারেজ স্টক লেভেল 15000 আর 12500। এভারেজ স্টক লেভেল বলেছে 12500, ম্যাক্সিমাম স্টক লেভেল বলেছে 15000 প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2। তাহলে 12500 সঙ্গে গুণ করলে 25000 এই প্লাস কোনটা সাইড চেঞ্জ করলে মাইনাস 15000। आंसर কি লিখবে, মিনিমাম স্টক লেভেল ইকুয়াল টু কত হবে, 10000, তাই না? 10000 হবে তোমার মিনিমাম স্টক লেভেল। মিনিমাম স্টক লেভেল হবে তোমার 10000 হয়ে গেল। 77 একটা কি বলেছে ইওকিউ বলেছে 4000, নাম্বার অফ অর্ডার বলেছে 8, অ্যানুয়াল ডিমান্ড কত, ঠিক আছে? নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা কি, নাম্বার অফ অর্ডার ইকুয়াল টু ইউ বাই ইওকিউ। নাম্বার অফ অর্ডার কত বলেছে 8, ইউ জানি না, ইউ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, এটাই বের করতে হবে, অ্যানুয়াল ডিমান্ড বার করতে বলেছে, ইউটাই হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। আর ইওকিউ কত, ইওকিউ হচ্ছে 4000, তাহলে ইউ দ্যাট মিন্স অ্যানুয়াল ডিমান্ড হবে তোমার 32, ঠিক আছে? লাস্ট 78, ঠিক আছে? তো কেন এটা, তার মানে আমি কত অবধি করলাম, 77 অবধি করলাম, এবার 78 এরটা করব, ঠিক আছে? তো ইজি কোশ্চেন তুলে ধরেছে এমসিকিউ তে, তাই না? নেক্সট কি বলেছে 78, from the following information find out reorder level বের করতে বলেছে, ঠিক আছে? তো তোমাকে ইনফরমেশন কি দিয়েছে, রিঅর্ডার কোয়ান্টিটি দিয়েছে, লিড টাইম দিয়েছে 4 to 8, ম্যাক্সিমাম কনজাম্পশন দিয়েছে, ঠিক আছে? মিনিমাম কনজাম্পশন দিয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমাম কনজাম্পশন, মিনিমাম কনজাম্পশন। রিঅর্ডার লেভেল এর ফর্মুলা সবাই জানি, ফর্মুলা কি, রিঅর্ডার লেভেল এখানে লিখে দিচ্ছি, রিঅর্ডার লেভেল ইকুয়াল টু maximum consumption into maximum reorder period into maximum reorder period, देखो into maximum reorder period। मैक्सिमम कंज्यूमर বলছিল ওকে, मैक्सिमम कंजम्पशन 4000 আর मैक्सिमम reorder period কত বলেছিল, मैक्सिमम reorder period কত 4 থেকে 8, मैक्सिमम হচ্ছে 8, তাহলে কত হবে 32000 ইউনিটস। তো হয়ে গেল, দেখো কটা বছর হলো, 78টা হলো, ঠিক আছে? তো কেন হয়ে গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে 79 নম্বর, মিউনিসিপ্যালিটি ইজ রিগার্ডেড অ্যাজ, আমরা পার্সন পড়েছিলাম, তাই না? পার্সনের মধ্যে অনেক কিছু ছিল, কি ছিল, ইন্ডিভিজুয়াল ছিল, হিন্দু আনডিভাইড ফ্যামিলি ছিল, এওপি ছিল, বিআই ছিল, পার্টনারশিপ ফার্ম ছিল, কোম্পানি ছিল, লোকাল অথরিটি ছিল, তাই না? তো বলেছে মিউনিসিপ্যালিটি কার মধ্যে পড়ে, লোকাল অথরিটি। তাহলে তুমি কি লিখবে, আচ্ছা লিখবে লোকাল অথরিটি। মিউনিসিপ্যালিটি কিসের মধ্যে পড়ে, লোকাল অথরিটি, ঠিক আছে? নেক্সট কি বলেছে, পার্টনার স্যালারি ফ্রম পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনারদের স্যালারি পায় ইজ ট্যাক্সেবল, ঠিক আছে? বলছে ইজ ট্যাক্সেবল আন্ডার কোন হেডে আসে, ইনকাম ফ্রম বিজনেস, মানে যেটাকে বলে পিটি, ইনকাম ফ্রম বিজনেস বা
তোমরা এটাকে পিজিইপি বলতে পারো। নেক্সট বলেছে গ্র্যাচুইটি রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তুমি যে গ্র্যাচুইটিটা পাচ্ছ সেটা ট্যাক্সেবল হবে, সেটা তোমার সমস্ত রকমের ইনকাম এসএসসির জন্য এটা ট্যাক্সেবল হবে, সে রেসিডেন্ট হোক, রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট হোক, আর হচ্ছে নন রেসিডেন্ট, সবার জন্য ট্যাক্সেবল। দেখো অপশন কি দিয়েছে এখানে, এখানে অপশন হচ্ছে রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট, সবার জন্য ট্যাক্সেবল। তাহলে কি বললাম, এই 81 নম্বর অ্যানসারটা এখানে লিখে দিচ্ছি, resident and ordinary resident এর জন্য ট্যাক্সেবল হবে, resident but non ordinary resident আর নন রেসিডেন্ট, ঠিক আছে, সবার জন্য ট্যাক্সেবল। তাহলে 81টাও হয়ে গেল। 82টা কি বলেছে, ডিডাকশন ফর চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, ঠিক আছে, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সে ম্যাক্সিমাম কত টাকা এক্সেমশন পাওয়া যায়, 300 টাকা করে পার মান্থ, ঠিক আছে, পার মান্থ পার চাইল্ড, ম্যাক্সিমাম কটা চাইল্ডের জন্য ডিডাকশন পাওয়া যায়, 2 চাইল্ড, ঠিক আছে। অপশন কি বলেছে এখানে, অপশন কি বলেছে, ম্যাক্সিমাম কটা চাইল্ড, বলছে চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, এডুকেশন না, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সে যে ডিডাকশন পাওয়া যায় এটা ম্যাক্সিমাম কটা চাইল্ডের জন্য অ্যালাউ করছে, ম্যাক্সিমাম 2টো চাইল্ড, এখানে লিখে দাও ম্যাক্সিমাম 2 চাইল্ড। নেক্সট কি বলেছে, মিস্টার সরকার এন্ড এমপ্লয়ি অফ এবিসি লিমিটেড, মিস্টার সরকার এবিসি কোম্পানির কর্মচারী, সে কি রিসিভ করেছে, 1500 পার মান্থ মেডিকেল অ্যালাউন্স, প্রতি মাসে 1500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স পায়। দেখো ওখানে আরো কিছু বলেছে, কি বলেছে পড়ো, বলছে হিজ অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্সেস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ওয়াজ রুপিস 25,000, হোয়াট ইজ দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ মেডিকেল অ্যালাউন্স। দেখো আমরা পড়েছি, আমরা যখন স্যালারি পড়েছি ওখানে বলেছিলাম 3 রকমের অ্যালাউন্স হয়, একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, একটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, একটা এক্সিকিউটেড অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স কি, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এক ধরনের ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কি লিখে আছে, 1500 × 12 18,000 টাকা, 1500 × 12 হবে হচ্ছে তোমার 18,000 টাকা। নেক্সট লাস্ট 84 নম্বরটা এখানে করে দিচ্ছি, কি বলেছে, মিস্টার কে বাসু ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক, হি ওয়েন্ট আমেরিকা ফার্স্ট টাইম, সে প্রথমবার ভারতবর্ষ ছেড়ে আমেরিকায় যাচ্ছে, কবে, 10/8/21, ঠিক আছে, 10/8/21 যাচ্ছে, আবার ভারতে ফিরে আসতে হবে 11/11/21, অর্থাৎ এটা কোন বছরের মধ্যে পড়ছে, এটা 21-22 বছরের মধ্যেই পড়ছে, যা হচ্ছে 21-22 বছরের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো আমি মাসগুলো এখানে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি লিখবো প্রথমে, এপ্রিল মাস, মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল। তাহলে সব কটা করে একটু দাগ দিয়ে দাও, ঠিক আছে। তো এই যে কে বাসু প্রথমবার ভারতবর্ষ ছেড়ে যে আমেরিকা গেছে কবে, 21-22 10 আগস্ট, আগস্ট মাসের 10 তারিখে চলে যেত, মানে আগস্ট মাসে কদিন ছিল, 10 দিন ছিল। আবার ভারতে কবে আসছে, ওই 21-22 11 নভেম্বর আসছে, তার মানে নভেম্বর মাসে 11 নভেম্বর আসছে, তার মানে নভেম্বর মাসে কদিন থাকছে তোমার 19 বা 20 দিন ধরে, এই দিনগুলো ছিল না ভারতে, ঠিক আছে। তারপর আবার এসে কন্টিনিউ থাকছে ভারতে, ডিসেম্বর মাসে 31 দিন, জানুয়ারি 31, ফেব্রুয়ারিতে 28, মার্চে 31, তার আগে ছিল ভারতেই ছিল, এপ্রিলে 30 দিন, মেতে 31 দিন, জুনে 30 দিন, জুলাইতে 31 দিন, টোটাল কত হচ্ছে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, মানে 240, ঠিক আছে, 41 42 43, 243 আর 10 253 আর 20, 253 আর 20 273। তো আমাকে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, বলছে হিজ রেসিডেন্স স্ট্যাটাস ফর 21-22, 21-22 কত ছিল, 21-22 273 দিন ছিল, ঠিক আছে, 21-22 কত দিন ছিল, 21-22 তোমার 273 দিন ছিল। তো এখানে জানতে চেয়েছে 21-22 তার রেসিডেন্স স্ট্যাটাসটা কি হবে, ঠিক আছে, 21-22 এর রেসিডেন্স স্ট্যাটাসটা কি হবে, তার মানে 21-22 এর রেসিডেন্স স্ট্যাটাস কি হবে, দেখো আমরা কি জানতাম, আমাদের প্রিভিয়াস ইয়ার 21-22, তাই না, 21-22 এর মিনিমাম 100 বেশি থাকতে হবে, আছে তো, আছে তো, তার মানে ও তো রেসিডেন্ট তো বটে, রেসিডেন্ট তো বটে, ও তো রেসিডেন্ট বটে। এবার ও অর্ডিনারি রেসিডেন্ট নাকি নন অর্ডিনারি রেসিডেন্ট সেটা আমাকে দেখতে হবে।
ও 21-22 আগে তো ভারতবর্ষ ছাড়েনি, তার আগে ভারতেই ছিল, তাই না? তার আগে তো ভারতেই ছিল, তার আগে যদি ভারত থাকে তাহলে সে অফকোর্স অর্ডিনারি রেসিডেন্ট হবে, তাই না? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে, आंसर হয়ে গেল। রুটু কেন সব একটা করে। নেক্সট কোশ্চেন দেখো, 25 নম্বরটা কি বলেছে, the technique and process of asserting cost is known as, the technique and process of asserting cost is known as costing, তাই না? বলছে পরিব্যয় নির্ণয়ের কৌশল ও পদ্ধতিকে কি বলে? পরিব্যয় যে নির্ণয় করা হয় তার কৌশল আর পদ্ধতিকে কি বলে? বলা হয় হচ্ছে তোমার পরিব্যয় নির্ণয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে কোশ্চেনটা পড়ো, দা টেকনিক মানে কৌশল, এন্ড প্রসেস মানে পদ্ধতি, অফ অ্যাসার্টিং কস্ট মানে পরিব্যয় যে মানে কস্টটা যে অ্যাসার্টেন করব তার টেকনিক আর প্রসেসটাকে কি বলা হয়? তার প্রসেসটাকে বলা হয় কস্টিং। आंसर লিখো কস্টিং। নেক্সট কোশ্চেন, ইন কস্ট অ্যাকাউন্টিং দ্য টার্ম কস্ট মিনস, কস্ট অ্যাকাউন্টিং এ কস্ট বলতে কি বোঝানো হয়? এখানে যা যা অপশন দিয়েছে এখানে কস্ট বলতে বোঝানো হয় অনলি দ্য অ্যামাউন্ট অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, না অনলি অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার বোঝানো হয় না। তার বলছে অনলি দ্য অ্যামাউন্ট অফ নোশনাল এক্সপেন্ডিচার, না শুধু নোশনাল বোঝানো হয় না, দুটোকেই বোঝানো হয়, দুটোকেই বোঝানো হয়, বোথ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার এবং নোশনাল এক্সপেন্ডিচার। তাহলে অ্যান্সারটা কি লিখবে? কস্ট অ্যাকাউন্টে কস্ট বলতে কি বোঝানো হয়? অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার এন্ড নোশনাল এক্সপেন্ডিচার দুটোকেই বোঝানো হয়। লেখো অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার actual expenditure and notional expenditure, notional expenditure both। নেক্সট বলেছে প্রফিট অন কস্ট। ঠিক আছে, কস্টের উপর প্রফিট যদি 1/3 হয় তাহলে সেলের উপর কত? তো বহুবার বলেছি, তোমাদের বোঝানোর জন্য কস্টের উপর যদি 1/3 হয় তাহলে সেলের উপর তো 1/4, কস্টের উপর 1/3 হলে সেলের উপর 1/4, আর 1/4 মানে কত পার্সেন্ট? 1/4 মানে 25%। এটা বোঝানোর কিছু নেই, আগে অনেকগুলো করা হয়েছে বলে আর বোঝালাম না। ঠিক আছে, হয়ে গেল। তারপর প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভার যোগ করলে কি হয়? সে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভার যোগ করলে হয় ওয়ার্ক কস্ট। লিখে দাও ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের আরেকটা নাম ফ্যাক্টরি কস্ট। ঠিক আছে, নেক্সট বলেছে এগ্রিগেট অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ইনডাইরেক্ট লেবার কস্ট, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। দেখো ম্যাটেরিয়াল ইনডাইরেক্ট, লেবার ইনডাইরেক্ট আর এক্সপেন্স তিনটে ইনডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় ওভারহেড, তাকে বলা হয় ওভারহেড। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্লিকেবল ফর সেম ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে কোনটা সেম ভেরিয়েবল কস্টের মধ্যে পড়বে। প্রথমে বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল কস্ট। নেক্সট বলছে ইট ভ্যারি উইথ চেঞ্জেস ইন ভলিউম অফ আউটপুট। ঠিক আছে, এটাও হবে না। নেক্সট বলেছে ইট ইজ পার্টলি ফিক্সড এন্ড পার্টলি ভেরিয়েবল উইথ চেঞ্জেস ইন ভলিউম অফ আউটপুট। মানে সেম ভেরিয়েবল কস্ট কি? যার মধ্যে কিছুটা পোরশন ফিক্সড আর কিছু ভেরিয়েবল থাকে, এটাই তো সেম ভেরিয়েবল কস্ট, তাই না? তো লেখো ইট ইজ পার্টলি ফিক্সড। কোথায় লিখবো? এখানে লেখা যাবে 90 নম্বরের आंसर আমি এখানে করে দিচ্ছি। ইট ইজ পার্টলি ফিক্সড, ইট ইজ পার্টলি ফিক্সড। ঠিক আছে, and partly variable, and partly variable, it is partly fixed and partly variable, it is partly fixed and partly variable with changes in volume, with changes in volume, with changes in volume of output, of ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আছে? 90 হয়ে গেল। এরপর কি বলেছে? 91 নম্বর একটা অঙ্ক দিয়েছে, বলেছে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি মানে ইওকিউ তোমাকে বলে দিয়েছে 3000, অ্যানুয়াল ডিমান্ড মানে ইউ বলে দিয়েছে, বলে নাম্বার অফ অর্ডার কত? আমরা জানি নাম্বার অফ অর্ডার এর ফর্মুলা লিখো, নাম্বার অফ অর্ডার ইকুয়াল টু ইউ বাই ইওকিউ। নাম্বার অফ অর্ডার কত বলেছে? নাম্বার অফ অর্ডার অঙ্ক বলে দিয়েছে, ও এটাই তো বের করতে বলেছে। ইউ কত? ইউ মানে অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 24000 আর ইওকিউ কত? 3000। এটা করে কত হবে? 8 টাইমস হয়ে গেল आंसर। 92 টা কি বলেছে? 92
বলছে ওপেনিং স্টক বলছে এত ইউনিট, ক্লোজিং স্টক বলছে এত ইউনিট, সোল্ড বলছে এত ইউনিট, প্রোডাকশন কত হবে মানে প্রোডিউস কত হবে। তো লিখো প্রোডাকশন ইকুয়াল টু, ফর্মুলা আমরা জানি, প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। সেল কত বলেছে, সেল বলেছে 30,000 ইউনিট, ক্লোজিং স্টক কত বলেছে 10,000 ইউনিট, ওপেনিং স্টক কত বলেছে 5,000 ইউনিট। তাহলে অ্যানসার কত হবে 35 হয়ে গেল। এটা লাস্ট 93 টা কি বলেছে, বলছে ম্যাটেরিয়াল কন্ট্রোল ইজ আ সিস্টেমেটিক কন্ট্রোল ওভার, ম্যাটেরিয়াল কন্ট্রোল হচ্ছে এক ধরনের সিস্টেমেটিক কন্ট্রোল ওভার, মানে মালপত্রের নিয়ন্ত্রণ হলো একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া যা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, কাকে কাকে নিয়ন্ত্রণ করে, মালপত্র সংগ্রহ, মালপত্র মজুত, মালপত্র ব্যবহার। তাহলে লেখো অ্যানসারটা, লেখো অ্যানসারটা হবে তোমার প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়াল। অ্যানসার লেখো প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়াল, প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়াল মানে হচ্ছে মালপত্র সংগ্রহ, ঠিক আছে, প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়াল মানে মালপত্র সংগ্রহ। তারপর স্টোরেজ অফ ম্যাটেরিয়াল, স্টোরেজ অফ ম্যাটেরিয়াল, স্টোরেজ মানে তোমরা সবাই জানো, স্টোরেজ অফ ম্যাটেরিয়াল স্টোর করা মানে কি মজুত করা, ঠিক আছে, মালপত্র মজুত। আর কি আছে তোমার ইউজেস অফ ম্যাটেরিয়াল মানে মালপত্র ব্যবহার, ইউজেস অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা পড়ো, আবার বলছি, বলছে ম্যাটেরিয়াল কন্ট্রোল ইজ আ সিস্টেমেটিক কন্ট্রোল, ঠিক আছে, ওভার অর্থাৎ মালপত্রের নিয়ন্ত্রণ হলো একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া যেটা নিয়ন্ত্রণ করে, কাকে নিয়ন্ত্রণ করে, মালপত্র সংগ্রহকে নিয়ন্ত্রণ করে, মালপত্র মজুতকে নিয়ন্ত্রণ করবে, আর মালপত্র ব্যবহারকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়াল, স্টোরেজ অফ ম্যাটেরিয়াল, ইউজেস অফ ম্যাটেরিয়াল, এই বলেছে, ঠিক আছে, তিনটে কি হবে, তাহলে অ্যানসার হবে বোথ। তাহলে বোঝা গেল। তো এবার টোটাল কটা হলো 93, 93টা কোশ্চেন হলো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে 94, ইনকাম ট্যাক্স ইজ ইম্পোজড বাই, ঠিক আছে, মানে ইনকাম ট্যাক্স কারা আরোপ করে, মানে ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট হলো ডেইলি অ্যালাউন্স টু এমপি এন্ড এমএলএ, এমপি আর এমএলএ দের যে ডেইলি অ্যালাউন্স দেওয়া হয় এটা কিন্তু ফুললি এক্সাম্পটেড, ঠিক আছে, এটা কিন্তু ফুললি এক্সাম্পটেড। কত নম্বর সেকশনে আছে 1017, ঠিক আছে, এটা কি লিখবে ফুললি এক্সাম্পট, ফুললি এক্সাম্পট। কত নম্বর সেকশন, আন্ডার সেকশন 10 সাবসেকশন 17। নেক্সট কি বলেছে, মিস্টার ঘোষ এন্ড এমপ্লয়ি অফ আ লিমিটেড কোম্পানি, মিস্টার ঘোষ একজন লিমিটেড কোম্পানির এমপ্লয়ি is regarded as individual, তাই না, as a topic individual, আমরা পার্সন পড়েছিলাম, আমরা পার্সন পড়েছিলাম, মানে বিভিন্ন ধরনের পার্সন ছিল, প্রথমেই ছিল ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে যে কোনো পার্সন হতো, মানে ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তি, যেমন শাহরুখ খান, সালমান খান, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে, এরকম পার্সন, পার্সন হলে এরকম টাইপের মানে পার্সন পেলেই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এই যে আমাদের এখানে মিস্টার ঘোষ, মিস্টার ঘোষ একটা কোম্পানিতে চাকরি করে, মিস্টার ঘোষটাকে, মিস্টার ঘোষ হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি, যে কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে, যে কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি হবে, এখানে এখানে তো অনেকগুলো অপশন ছিল, কি হবে, এক একটা প্রিভিয়াস ইয়ারে এক এক রকম হয়। এখানে ফার্স্ট পয়েন্ট ছিল মে ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার টু আনাদার, এটাই হবে কারেক্ট অ্যানসার। আরো অপশন দিয়েছেন পড়ছি, রিমেন সেম ইন অল প্রিভিয়াস, মানে সমস্ত প্রিভিয়াস ইয়ার এরকম সমান, এটা কখনো সম্ভব, কোনোদিন সম্ভব নয়। তারপর আরেকটা বলেছিল প্রতি 5 বছর অন্তর চেঞ্জ হয়, এটাও সম্ভব নয়। তারপর বলছে চেঞ্জ এভরি, মানে প্রতি 10 বছর অন্তর চেঞ্জ হয়, ভুল। কারেক্ট অ্যানসার হবে এক একটা প্রিভিয়াস ইয়ারে এক এক রকম হয়, ঠিক আছে। এই লিখতে পারো তুমি মে ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার, লেখো মে ডিফার, মে ডিফার from one previous year, from one previous year EY লিখলাম জায়গা নিয়ে, ঠিক আছে, to another।
টু আনাদার, ঠিক আছে। নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডাইরেক্ট ট্যাক্স। এখানে অনেকগুলো অপশন বলেছিল কোনটা ডাইরেক্ট ট্যাক্স, যতগুলো দিয়েছিল তার মধ্যে ইনকাম ট্যাক্সটা হবে ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট বলেছে রামবাবু ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি রিসিভ ডিআরএস অ্যালাউন্স। রামবাবু ডিএ পাচ্ছে 25,000 টাকা, যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি সরকার থেকে 25,000 টাকা ডিএ পাচ্ছে। বলছে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হবে? অ্যাকচুয়ালি ডিআরএস অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, পুরো 25,000 টাকা ট্যাক্সেবল হবে। নেক্সট বলেছে রেসিডেন্স স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাসেসি is asserted on the basis of his, ঠিক আছে। তো এটা কি বলেছে, বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, যে কোনো ইন্ডিভিজুয়ালের রেসিডেন্স স্ট্যাটাসটা ইজ অ্যাসার্টেড, ঠিক আছে, আমরা নির্ধারণ করি অন দা বেসিস অফ হিজ, তার সিটিজেন মানে তার নাগরিকত্বের উপর বেস করে। কোনোদিন নাগরিকত্বের উপর বেস করে রেসিডেন্স স্ট্যাটাস হয় না, এজের উপর বেস করে না, এটাও ঠিক নয়। তারপর তার টোটাল ইনকামের উপর বেস করে না, তাহলে কিসের উপর দেখতে হবে? সে প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে কতদিন ছিল, লিখবে নাম্বার অফ ডেজ, লিখো নাম্বার অফ ডেজ স্টে ইন ইন্ডিয়া, নাম্বার অফ ডেজ, নাম্বার অফ ডেজ stay in India, number of days stay in India in previous year, in previous year. নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে, an income can be taxable under the head of salary only when the relationship between payer and payee মানে কি সম্পর্ক, ঠিক আছে। বলছে an income can be taxable মানে যে কোনো ইনকাম ট্যাক্সেবল হবে স্যালারি খাতে, ঠিক আছে, যদি পেয়ার আর পেয়িং এর কিরকম রিলেশন থাকে, মালিক আর কর্মচারী, ঠিক আছে। তো এমপ্লয়ার আর এমপ্লয়ি, आंसर লিখবে এমপ্লয়ার and employee. লাস্ট কোশ্চেন কি বলেছেন দেখো, মিস্টার রয় অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, মানে মিস্টার রয় একজন ভারতীয় নাগরিক, লেফট ইন্ডিয়া, ভারত ছাড়ছে কবে? ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার ভারত ছাড়ছে, ফর দ্য পারপাস অফ ফরেন ট্যুর, ফরেন ট্যুরের জন্য ভারত ছাড়ছে প্রথমবারের জন্য। হি উইল বি ট্রিটেড অ্যাজ নন রেসিডেন্ট, তাকে নন রেসিডেন্ট বলা হবে, অ্যাসেসমেন্ট ইয়ার 22 দিয়েছে, তাকে নন রেসিডেন্ট বলা হবে। ইফ হি স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে, যদি সে ভারতে থাকে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, এখানে অনেকগুলো অপশন ছিল, তার মানে শিখেছিলাম বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশন মাথায় রাখতে হবে। বেসিক কন্ডিশন কি ছিল? ফার্স্ট কন্ডিশন ছিল প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি থাকতে হবে তাদের রেসিডেন্ট, এক নম্বর। দু নম্বর ছিল যদি না থাকতে পারে তখন 60 দিন থাকতে হবে এবং লাস্ট 4 বছরে মোট 362 দিন থাকতে হবে। এখানে অপশন বলেছে, আমি অপশনগুলো বলছি, তোমরা নিজেরাই অ্যানসার দিতে পারবে। প্রথম অপশন হলো 65 দিন, প্রিভিয়াস ইয়ারে যদি কি ছিল না, মিস্টার রয় যদি 65 দিন থাকে, তাই তো, তাহলে দেখতে হবে লাস্ট 4 বছরে। দেখো না, মিস্টার রয় যদি প্রিভিয়াস ইয়ারে 65 দিন থাকে, তো ভারতীয় নাগরিক ছিল, তখন আগের বছরগুলো ভারতেই ছিল, তাহলে রেসিডেন্ট বলা হবে না, এই অপশন হবে না। নেক্সট পয়েন্ট বলছে 182 দিন, আরে 182 দিন তাহলে রেসিডেন্টই হচ্ছে। 50 দিন, যদি মিস্টার রয় যদি প্রিভিয়াস ইয়ার মানে 21-22 যদি ভারতবর্ষে যদি মানে কতদিন বলেছে, কতদিন বললাম আমরা করে নিই, 50 দিন, যদি 50 দিন থাকে তাহলে তো হচ্ছে না। ফার্স্ট বেসিক কন্ডিশন 182 দিন নেই, সেকেন্ড বেসিক কন্ডিশন 60 এবং লাস্ট 4 বছর 362 না, তাহলে যদি 50 দিন থাকে তাহলে তাকে নন রেসিডেন্ট বলা হবে। आंसर কি হবে? 50 days, ঠিক আছে। এই বলছে, কিছুই নেই, কোশ্চেন গুলো একদম ইজি কোশ্চেন, তো ঠুকে নাও এগুলো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 94, ইনকাম ট্যাক্স ইজ ইম্পোজড বাই, ঠিক আছে, মানে ইনকাম ট্যাক্স কারা আরোপ করে, মানে ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করে? সেন্ট্রাল গভর্নমেন্ট, লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট বলে ডেইলি অ্যালাউন্স টু এমপি এন্ড এমএলএ, এমপি আর এমএলএ এর যে ডেইলি অ্যালাউন্স দেওয়া হয় এটা কিন্তু ফুললি এক্সাম্পটেড, ঠিক আছে, এটা কিন্তু ফুললি এক্সাম্পটেড। কত নম্বর সেকশনে আছে? 1017, ঠিক আছে, এটা কি লিখবে? ফুললি এক্সাম্পট, ফুললি এক্সাম্পট। কত নম্বর সেকশন? আন্ডার সেকশন 10
সাবসেকশন 17। নেক্সট কি বলেছে, মিস্টার ঘোষ অ্যান এমপ্লয়ি অফ আ লিমিটেড কোম্পানি। মিস্টার ঘোষ একজন লিমিটেড কোম্পানির এমপ্লয়ি, ইজ রিগার্ডেড অ্যাজ ইন্ডিভিজুয়াল, তাই না? অ্যাজ আ টপিক ইন্ডিভিজুয়াল, আমরা পার্সন পড়েছিলাম, মানে বিভিন্ন ধরনের পার্সন ছিল। প্রথমেই ছিল ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে যে কোনো পার্সন হতো, মানে ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তি, যেমন শাহরুখ খান, সালমান খান, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, এরকম পার্সন হলে এরকম টাইপের মানে পার্সন পেলেই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এই যে আমাদের এখানে মিস্টার ঘোষ একটা কোম্পানিতে চাকরি করে। মিস্টার ঘোষটাকে, মিস্টার ঘোষ হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি, যে কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে? যে কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি হবে এখানে তো অনেকগুলো অপশন ছিল, কি হবে এক একটা প্রিভিয়াস ইয়ারে এক এক রকম হয়। এখানে ফার্স্ট পয়েন্ট ছিল মে ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার টু আনাদার, এটাই হবে কারেক্ট অ্যানসার। আরো অপশন দিয়েছে পড়ছি রিমেন সেম ইন অল প্রিভিয়াস, মানে সমস্ত প্রিভিয়াস ইয়ার এর সমান, এটা কখনো সম্ভব? কোনোদিন সম্ভব নয়। তারপর আরেকটা বলেছিল প্রতি 5 বছর অন্তর চেঞ্জ হয়, এটাও সম্ভব নয়। তারপর বলছে চেঞ্জ এভরি, মানে প্রতি 10 বছর অন্তর চেঞ্জ হয়, ভুল। কারেক্ট অ্যানসার হবে এক একটা প্রিভিয়াস ইয়ারে এক এক রকম হয়, ঠিক আছে? তাই লিখতে পারো তুমি মে ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার, লিখো মে ডিফার from one previous year TY জায়গা নিয়ে, ঠিক আছে, to another, ঠিক আছে? নেক্সট বলছে which one of the following is direct tax। এখানে অনেকগুলো অপশন বলেছিল, কোনটা ডাইরেক্ট ট্যাক্স? যতগুলো দিয়েছিল তার মধ্যে ইনকাম ট্যাক্সটা হবে ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট বলেছে রামবাবু ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি রিসিভ ডিআরএস অ্যালাউন্স। রামবাবু ডিএ পাচ্ছে 25,000 টাকা, যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি সরকার থেকে 25,000 টাকা ডিএ পাচ্ছে। বলছে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হবে? অ্যাকচুয়ালি ডিআরএস অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, পুরো 25,000 টাকা ট্যাক্সেবল হবে। নেক্সট বলেছে রেসিডেন্স স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি ইজ অ্যাসার্টেড অন দা বেসিস অফ হিজ, ঠিক আছে? তো এটা কি বলেছে, বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, যে কোনো ইন্ডিভিজুয়ালের রেসিডেন্স স্ট্যাটাসটা ইজ অ্যাসার্টেড, ঠিক আছে, আমরা নির্ধারণ করি অন দা বেসিস অফ হিজ, তার সিটিজেন মানে তার নাগরিকত্বের উপর বেস করে। কোনোদিন নাগরিকত্বের উপর বেস করে রেসিডেন্স হয় না, এজের উপর বেস করে না, এটাও ঠিক নয়। তারপর তার টোটাল ইনকামের উপর বেস করে না, তাহলে কিসের উপর দেখতে হবে? সে প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে কত যেটা লিখবে নাম্বার অফ ডেজ, লেখো নাম্বার অফ ডেজ স্টে ইন ইন্ডিয়া, নাম্বার অফ ডেজ stay in India, number of days stay in India in previous year। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে, an income can be taxable under the head of salary only when the relationship between payer and payee, মানে কি সম্পর্ক, ঠিক আছে? বলছে an income can be taxable, মানে যে কোনো ইনকাম ট্যাক্সেবল হবে স্যালারি খাতে, ঠিক আছে, যদি পেয়ার আর পেয়ির মধ্যে কিরকম রিলেশন থাকে, মালিক আর কর্মচারী, ঠিক আছে? তো এমপ্লয়ার আর এমপ্লয়ি, आंसर লিখবে এমপ্লয়ার and employee। লাস্ট কোশ্চেন কি বলেছেন দেখো, মিস্টার রয় অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, মানে মিস্টার রয় একজন ভারতীয় নাগরিক, লেফট ইন্ডিয়া, ভারত ছাড়ছে কবে? ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার ভারত ছাড়ছে, ফর দ্য পারপাস অফ ফরেন ট্যুরের জন্য ভারত ছাড়ছে প্রথমবারের জন্য। হি উইল বি ট্রিটেড অ্যাজ নন রেসিডেন্ট, তাকে নন রেসিডেন্ট বলা হবে, অ্যাসেসমেন্ট এর 22 দিয়েছে, তাকে নন রেসিডেন্ট বলা হবে। ইফ হি স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে, যদি সে ভারতে থাকে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, এখানে অনেকগুলো অপশন ছিল। তার মানে শিখিয়েছিলাম বেসিক কন্ডিশন মাথায় রাখতে হবে। বেসিক কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন ছিল প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি থাকতে হবে রেসিডেন্ট, এক নম্বর। দু নম্বর ছিল যদি না থাকতে পারে তখন 60 দিন থাকতে হবে এবং লাস্ট 4 বছরে মোট 365 দিন থাকতে হবে।
এখানে অপশন বলেছে, আমি অপশনগুলো বলছি, তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। প্রথম অপশন হলো 65, প্রিভিয়াস ইয়ারে যদি কি ছিল না, মিস্টার রয় যদি 65 দিন থাকে, তাই তো, তাহলে দেখতে হবে লাস্ট 4 বছরে। দেখো না, মিস্টার রয় যদি প্রিভিয়াস ইয়ারে 65 দিন থাকে, তো ভারতীয় নাগরিক ছিল, তখন আগের বছরগুলো ভারতেই ছিল, তাহলে রেসিডেন্ট বলা হবে না, এই অপশন হবে না। নেক্সট পয়েন্ট বলছে 182 দিন, আরে 182 দিন তাহলে রেসিডেন্টই হচ্ছে। 50 দিন, যদি মিস্টার রয় যদি প্রিভিয়াস ইয়ার মানে 21-22 যদি ভারতবর্ষে যদি মানে কতদিন বলেছে, কতদিন বললাম আমরা করে নিই, 50 দিন, যদি 50 দিন থাকে তাহলে তো হচ্ছে না, ফার্স্ট বেসিক কন্ডিশন 182 দিন নেই, সেকেন্ড বেসিক কন্ডিশন 60 এবং প্লাস 4 বার 362 না, তাহলে যদি 50 দিন থাকে তাহলে নন রেসিডেন্ট বলা হবে। অ্যানসার কি হবে 50 ডেজ। ঠিক আছে, এই বলছে, কিছুই নেই, কোশ্চেন গুলো একদম ইজি কোশ্চেন, তো টুকে নাও এইগুলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 103, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং কস্ট ইজ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। এখানে অনেকগুলো অপশন দিয়েছে, বলছে কোনটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ঠিক আছে, তো প্রথম পয়েন্টটাই হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, মানে এখানে দিয়েছিল ওয়েজেস অফ ওয়ার্কার, এটা কখনো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট নয়। ঠিক আছে, তো তারপর হচ্ছে ফ্যাক্টরি রেন্ট, এটাও ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট নয়। ইলেকট্রিসিটি, এটাও ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট নয়। কিন্তু কস্ট অফ পেপার ইউজড ফর প্রিন্টিং বুকস, এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। দেখো, কস্ট অফ পেপার ইউজ, cost of paper used, cost of paper used, cost of paper used, কি লিখলাম, cost of paper used for printing books, for printing books। তাহলে প্রাইম কস্ট টা কি, অ্যানসার হবে এখানে দিয়েছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট আদার এক্সপেন্সেস, তিনটে প্রাইম কস্টের মধ্যে পড়ে। লাস্ট পয়েন্টটা লিখবে এগ্রিগেট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড ডাইরেক্ট এক্সপেন্সেস। লেখো, অ্যানসার লেখো এগ্রিগেট মানে টোটাল, এগ্রিগেট অফ কি লিখবো, direct material cost, direct material cost, direct labor cost, আর কি আরেকটা হবে তোমার ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে কি বলেছে, প্রাইম কস্টটা কি, এগ্রিগেট মানে টোটাল, আর টোটাল ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট টোটালটাই হচ্ছে প্রাইম কস্ট। তাহলে দ্য কস্ট which remains constant, ঠিক আছে, which remain constant, the cost which remain constant in total over wide ranges of activity for a special time and does not change with changes in volume output is known as fixed cost। তাই না, আউটপুটের চেঞ্জ যাই হোক না কেন, কস্টের কোনোই চেঞ্জ হবে না, অর্থাৎ ভলিউম যাই চেঞ্জ হোক না কেন, কস্টের কোনো চেঞ্জ হবে না, এটাকে তো ফিক্সড কস্ট বলে। অ্যানসার লিখো ফিক্সড কস্ট। নেক্সট এটা অঙ্ক দিয়েছে, বলছে কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে 3,80,000 টাকা, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস বলেছে 32,000 টাকা, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বলেছে 56,000 টাকা, হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। নিচে করে দিয়েছে 106 নম্বরটা, COGS কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। প্রথমে লিখতে হবে কস্ট অফ প্রোডাকশন প্লাস ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। তো কস্ট অফ প্রোডাকশন কত বলেছিল, 3,80,000, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস কত বলেছিল 32,000, আর ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বলেছিল 56,000। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করে দাও এটা থেকে, এটা 3,80,000 প্লাস 32,000 মাইনাস 56,000 কত হচ্ছে 3,56,000, 3,56,000 হয়ে গেল। এটা 106 হয়ে গেল। 107 নম্বরটা কি বলেছে, ম্যাক্সিমাম স্টক লেভেল বলে দিয়েছে কত 9,000,
অ্যাভারেজ স্টক লেভেল হলো 7000, মিনিমাম স্টক লেভেল যত নিজে নিজে করে নেবে। আমি তো বলে দিচ্ছি অ্যানসারটা কত হবে। দেখো দেখো এখানে করে দিই ছোট করে একদম ছোট করে করে দিচ্ছি। ফর্মুলা কি, ম্যাক্সিমাম স্টক লেভেল 9000 বলে দিয়েছে, ঠিক আছে, আর মিনিমাম স্টক লেভেল তো দেয়নি, তো মিনিমাম স্টক লেভেলকে x লিখলাম ডিভাইডেড বাই 2। এটা করলে তো এভারেজ স্টক লেভেল হয়, আর এভারেজ স্টক লেভেল অঙ্কে বলে দিচ্ছি 7000। তাহলে কত হচ্ছে, 7 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 14। 14000 থেকে 9000 বাদ দিলে কত হবে, অ্যানসার বের হবে তোমার 5000। তুমি কারেক্ট অ্যানসার 5000, মিনিমাম স্টক লেভেল কত 5000 হয়ে গেল। তাহলে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল ইজ, ঠিক আছে, কি বলেছে, এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল ইজ, কাঁচামাল নিয়ন্ত্রণের প্রয়োজনীয় শর্ত কি, একটা প্রপার প্ল্যানিং, লেভেল অফ স্টক অফ ম্যাটেরিয়াল আর ফিজিক্যাল ভেরিফিকেশন অফ স্টক, ঠিক আছে। তাহলে 108 নম্বর অ্যানসার আমি নিচে করে দিচ্ছি। তাহলে কি লিখবে, বলছে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, কি কি প্রয়োজনীয় কি কি জিনিস রিকোয়ারমেন্ট আছে ম্যাটেরিয়াল কন্ট্রোলের জন্য, লেখো অ্যানসারটা লিখবে প্রপার প্ল্যানিং, তারপর আর কোন পয়েন্ট, লেভেল অফ স্টক অফ ম্যাটেরিয়াল, আর কি হচ্ছে, আর লেখো ফিজিক্যাল ভেরিফিকেশন অফ স্টক, তিনটেই হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ স্টক, ঠিক আছে, তিনটেই কারেক্ট অ্যানসার, তাহলে হয়ে গেল। তো বোঝা গেল, এটাও করে দিলাম। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড অ্যাজ প্রিভিয়াস ইয়ার ফর ইনকাম ট্যাক্স পারপাস, এখানে অনেকগুলো ডেট দিয়েছে, বলছে কোন ডেটটাকে প্রিভিয়াস ইয়ার বলা হবে। আরে আমাদের ট্যাক্সের ইয়ার আরম্ভ হয় এপ্রিল থেকে মার্চ, তার মানে তুমি অ্যানসারটা লিখবে 1/4 মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ, ঠিক আছে। আমি বলে দিচ্ছি ওরা কি বলতে চাইছে, আমি প্রপারলি বলে দিচ্ছি এখানে কি বলতে চাইছে। বলছে আয়কর নির্ধারণের জন্য নিম্নলিখিত কোনটিকে পূর্ববর্তী বছর বলে গণ্য করা হয়, কোনটিকে পূর্ববর্তী বছর, এখানে যে ডেটগুলো বলছে কোন ডেটটাকে পূর্ববর্তী বছর বলা হবে। তো ট্যাক্সের পূর্ববর্তী বছর হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে পরবর্তী বছরের নেক্সট ইয়ারের মার্চ মাসের 31 তারিখ, এই ডেটটাই হবে ট্যাক্সের ইয়ার। বলছে while determining the resident status of an individual his prior presence in Indian should be, তাহলে বলেছে কোন একজন ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করার জন্য ভারতবর্ষে থাকার কার্যকাল কি হতে হবে, কি একটানা থাকতে হবে বা একই জায়গায় থাকতে হবে, বা একটানা এবং একই জায়গায় থাকতে হবে, নাকি একটানা এবং একই জায়গায় থাকতে হবে কোনো প্রয়োজন নেই। বলছে দেখো কি বলেছে আমাদের ভারতবর্ষে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হতে গেলে কোনো ইন্ডিভিজুয়ালকে তো ভারত থাকতে হবে, সেটা কি কন্টিনিউ ভারত থাকতে হবে, নাকি at one place থাকতে হবে, নাকি কন্টিনিউ at one place থাকতে হবে, নাকি need not to continuous and at, এটা মানে কন্টিনিউ ভারতে থাকার কোনো দরকার নেই, আবার একই জায়গায় থাকতে হবে কোনো কথা নেই, ঠিক আছে। তো তুমি যেখানে এখানে সেখানে যেখানে জায়গায় থাকবে যেখানে কি থাকতে পারো এবং কন্টিনিউ থাকতে কোনো কথা নেই। তাহলে লেখো অ্যানসারটা লিখবে need not be লেখো need not be, ঠিক আছে, need not be continuous, কন্টিনিউ থাকার কোনো দরকার নেই, ঠিক আছে। and at one place, ঠিক আছে, এবং একই জায়গায় থাকার কোনো দরকার নেই, মানে কন্টিনিউ যেমন থাকার দরকার নেই আবার at one place থাকার দরকার নেই। তো এই হলো আমাদের ক্লাস 11 যে কস্ট ট্যাক্সের রিডিউস সিলেবাস ওয়াইজ কি এমসিকিউ করতে হবে। এই 110টা কোশ্চেন হলে 110টা কোশ্চেন করে গেলেই